গুড মর্নিং এভরিওয়ান। ভেরি গুড মর্নিং। আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে ফার্মাকোলজির উপরে, অ্যান্ড আই নিড পার্টিসিপেশন ফ্রম ইচ ওয়ান অফ ইউ। এমন না হয় যে আমি বলে গেলাম তোরা শুনে গেলি, এরকম যেন না হয়। বোথ সাইডে যেন কমিউনিকেশনটা থাকে। আর পড়া মুখস্থ করার জিনিস না, পড়া হচ্ছে বুঝে সেটাকে নিজের মতো করে বলা। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? ফার্মাকোলজি। একদম নতুন একটা টপিক, ফার্মাকোলজি। ইজ দ্য বোর্ড ক্লিয়ারলি ভিজিবল? আমার হাতে লেখা খুব একটা সুন্দর না, একটু কষ্ট করে বুঝতে হবে। এই ফার্মাকোলজির মধ্যে আমরা দুটো শব্দ পাচ্ছি, কি কি? একটা ফার্মাকো, একটা লজি। ফার্মাকো কথাটার মানে কি? ফার্মাকো কথাটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে ফার্মাকন। ফার্মাকন, ফার্মাকন। এই ফার্মাকন কথাটার মানে হচ্ছে ড্রাগ। ফার্মাকন কথার মানে কি? ড্রাগ। আর লজি কথাটার মানে কি? পড়াশোনা, তাই তো? যেমন আমি যদি ব্যাকটেরিওলজি বলি, আমি কিসের উপরে পড়াশোনা করছি? ব্যাকটেরিয়ার উপরে পড়াশোনা করছি। আমি যদি ভাইরোলজি বলি, মানে স্টাডি অফ ভাইরাসেস, তাই তো? তাহলে ফার্মাকোলজি মানে স্টাডি অফ ফার্মাকন। ফার্মাকন মানে ড্রাগ, তার মানে ফার্মাকোলজি মানে কি? স্টাডি অফ ড্রাগস। বুঝতে পারলাম? তাহলে লজি কথার মানে হচ্ছে স্টাডি। তাহলে আমাকে যদি কেউ বলে হোয়াট ডু ইউ মিন বাই ফার্মাকোলজি, আমি কি বুঝবো? ছোট্ট করে, স্টাডি অফ ড্রাগস। মুখস্থ করতে হবে কিছু? মুখস্থ করার দরকার নেই, বোঝা গেছে? এবার ড্রাগ যে বললাম, ড্রাগ দু রকম হতে পারে। কি কি হতে পারে? ড্রাগ ক্যান বি বোথ মেডিসিন অ্যাজ ওয়েল অ্যাজ পয়জন। ড্রাগ মেডিসিনও হতে পারে, আবার ড্রাগ পয়জনও হতে পারে। এবার হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মেডিসিন অ্যান্ড পয়জন? ধর আমার কোনো একটা রোগ হলো, আমি কিছু একটা সাবস্টেন্স নিলাম, তাতে যদি আমি কিওর হয়ে যাই তাহলে সেটা হচ্ছে মেডিসিন। কিন্তু আমি যদি কিছু নেওয়ার পরে সেটা যদি আমার পক্ষে পুরোটাই হার্মফুল এফেক্ট হয়, আমার প্রচন্ড রকমের ক্ষতি করে দিল, তাহলে সেটা হচ্ছে পয়জন। বুঝতে পারলাম? তার মানে ড্রাগের মধ্যে আমি ম্যাক্সিমামটা কি দেখবো? তার বেনিফিশিয়াল এফেক্ট। ম্যাক্সিমামটা কি? বেনিফিশিয়াল এফেক্ট, উপকারী এফেক্ট। আর পয়জনের মধ্যে তার পুরোটাই হচ্ছে হার্মফুল এফেক্ট। বুঝতে পারলাম? এবার মেডিসিনের মধ্যে আমি একটা কথা বললাম যে ম্যাক্সিমামটা বেনিফিশিয়াল এফেক্ট। তার মানে এমনও কোনো এফেক্ট থাকতে পারে যেটা আমি চাইছি না, আনডিজায়ারেবল এফেক্ট থাকতে পারে, পারে তো? কিন্তু তার বেনিফিশিয়াল এফেক্ট বেশি হলেই আমি সেটাকে মেডিসিন বলছি। আনডিজায়ারেবল এফেক্ট মানে ধর আমার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, আমি অ্যামক্সিসিলিন নিলাম। অ্যামক্সিসিলিন কি? অ্যান্টিবায়োটিক। আমি নিলাম, এই অ্যামক্সিসিলিন নেওয়ার ফলে কি হলো? আমি তো সুস্থ হয়ে গেলাম, কিন্তু আমার পেট ছেড়ে দিল। তা আমি সুস্থ হবে, এটা আমি চেয়েছি, এটা বেনিফিশিয়াল এফেক্ট। কিন্তু যে পেটটা ছেড়ে দিল, এটা তো আমি চাইনি, এটা আনডিজায়ারেবল এফেক্ট, সাইড এফেক্ট বলতে পারি আমরা, তাই তো? তাহলে মেডিসিনের ম্যাক্সিমামটা হচ্ছে বেনিফিশিয়াল এফেক্ট, আর কিছু আনডিজায়ারেবল এফেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। বোঝাতে পারলাম? কিন্তু পয়জনের ক্ষেত্রে পুরোটাই তার হার্মফুল এফেক্ট। Am I making myself clear? বোঝাতে পারলাম? এবার মেডিসিন কি কখনো পয়জন হতে পারে? হতে পারে। কখন হতে পারে? ভেরি গুড, ভেরি গুড। একটা হচ্ছে ওষুধটা আমার কবে এক্সপায়ার করে গেছে আমি জানি না, হয়তো 2 বছর আগে এক্সপায়ার করে গেছে, আমি ডেটটা চেক করলাম না, এক্সপায়ারি ডেট, আমি ওষুধটা খেয়ে নিলাম। আমার শরীরটা মানে বিষক্রিয়া করতে পারে, পয়জনের মতো কাজ করতে পারে, এটা একটা জিনিস। আর কিসের জন্য হতে পারে? ধর আমাকে ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছে রাত্রে ঘুমানোর জন্য, আমার ঘুম হয় না, ডাক্তারবাবু বলেছে রাত্রিবেলা রোজ একটা করে ঘুমের ওষুধ খাবেন। আমি একটার জায়গায় যদি 50টা ঘুমের ওষুধ খেয়ে নিই, 100টা ঘুমের ওষুধ খেয়ে নিই, সেটা কি আমার জন্য ভালো? ভালো না। তার মানে আমি আমার রেকমেন্ডেড ডোজের থেকে আমি যদি অতিরিক্ত পরিমাণ মেডিসিন কনজিউম করি, ইট ক্যান অ্যাক্ট অ্যাজ পয়জন। আমার মেকিং মাইসেলফ ক্লিয়ার? যাহাই অতিরিক্ত তাহাই বিষ। ডিম আমাদের শরীরের জন্য উপকার কি উপকার না? উপকার। একটা খাবো উপকার, দুটো খাবো উপকার। কিন্তু আমি যদি আজকে 50টা ডিম খেয়ে নিই একসাথে, 100টা ডিম খেয়ে নিই, তাহলে সেটা উপকার না। যাহাই অতিরিক্ত, দেখ জিনিসটা কি, তুই কারোকে ভালোবাসিস, ভালোবাসা খুব ভালো, অতিরিক্ত ভালোবাস, এই না না তুমি এটা পড়েই যাবে, এটা পড়লেই তোমায় দেখতে সুন্দর লাগছে, কেন? তার প্রেফারেন্স নেই। এই তুমি কিন্তু ওর সাথে কথা বলো না, তুমি সারাক্ষণ আমার সাথে কথা বলো, কেন? ওর স্বাধীনতা নেই। যেখানেই অতিরিক্ত কিছু সেখানেই কিন্তু খারাপ জিনিস, তাই তো? তাহলে প্রেমের ক্ষেত্রে দেখ, তুই ভালোবাস খুব ভালো, অতিরিক্ত ভালোবাস ঝগড়া লাগবে। তাহলে মেডিসিন রেকমেন্ডেড ডোজ অ্যাকসেপ্টেড, অতিরিক্ত মাত্রায় নেবো, ইট উইল অ্যাক্ট অ্যাজ পয়জন। বোঝাতে পারলাম? এবার এই পয়জনের উপরে আমরা যখন পড়াশোনা করছি, তার টক্সিক এফেক্ট নিয়ে পড়াশোনা করছি, সেটাকে বলা হয় টক্সিকোলজি। সেটাকে কি বলা হয়? টক্সিকোলজি। লজি মানে পড়াশোনা, কিসের উপরে পড়াশোনা করছি? এই জিনিসটা টক্সিক এফেক্ট নিয়ে পড়াশোনা করছি, তাই এটা হচ্ছে টক্সিকোলজি। এই অবধি ক্লিয়ার? কারোর কোনো কোয়েশ্চেন?
কারোর কোথাও বুঝতে অসুবিধে? তাহলে আমি এটা বুঝবো। ওকে, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফার্মাকোলজির কি কি ব্রাঞ্চেস আছে। ঠিক আছে, ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি। এটা উঠছে না কেন? নীলটার খালিটা বড্ড ডিপ, নীলটা ব্যবহার করা যাবে না। ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি। ফার্মাকোলজির কি কি ব্রাঞ্চেস আছে? ফার্মাকোলজির দুটো ব্রাঞ্চ। কি কি? একটাকে বলা হয় ফার্মাকো, ভেরি গুড, ফার্মাকোকাইনেটিক্স, ভেরি গুড, আর একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। এবার ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকোডাইনামিক্স এই দুটো হচ্ছে ফার্মাকোলজির ব্রাঞ্চ। ফার্মাকোকাইনেটিক্স মানে কি পরে আমরা ডিটেলসে বুঝবো, আগে একটু ডেফিনেশনটা বলে নিই, কিচ্ছু বুঝবো না, তারপর আমরা ডিটেলসে বুঝবো। ফার্মাকোকাইনেটিক্স মানে হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, শরীর ওষুধটার উপরে কি প্রভাব ফেলে। হোয়াট বডি ডাজ টু দ্য ড্রাগ, মানে ড্রাগটার উপরে বডি কি প্রভাব ফেলছে বা বডি কিভাবে প্রভাব ফেলে পরে আমরা শিখবো। আর ফার্মাকোডাইনামিক্স মানে উল্টো, হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি, ওষুধটা শরীরের উপরে কি প্রভাব ফেলে, ড্রাগটা শরীরের উপর কি প্রভাব ফেলে। হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি, ডাজ টু দ্য বডি। কি বুঝলাম? কিচ্ছু বুঝলাম না। একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধর ওষুধকে অতিথির সঙ্গে তুলনা কর, অতিথি আর আমাদের শরীরটাকে চিন্তা করো আমাদের বাড়ি। অতিথি যখন আমাদের বাড়িতে আসে তখন আমরা কি করি? অতিথি এসে বেল বাজালো, আমরা কি করি? বাইরে বার করিয়ে রাখি না? আরে বাইরে কেন, ভেতরে আসুন, তাকে আমি আমার ঘরের ভেতরে অ্যাবজর্ব করে নিই। বোঝাতে পারলাম? অতিথি এসে বেল বাজালো, আমরা কি করবো? অতিথিকে বাইরে কেন, ভেতরে আসুন, ঘরের মধ্যে অ্যাবজর্ব করে নিই। এবার অতিথি প্রথমবার এসছে আমাদের বাড়িতে, তাই তো, তাকে এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমার বাড়ির বিভিন্ন জায়গা দেখাবো। দেখুন এটা আমার ব্যালকনি, এটা আমার শোয়ার ঘর, এটা আমার রান্নাঘর, তাই তো, এটা আমার ড্রয়িং ডাইনিং। বোঝাতে পারছি? তাহলে অতিথির প্রেজেন্সটা আমি কি করলাম? আমার বাড়ির বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করিয়ে দিলাম। এবার অতিথি যখন আমাদের বাড়িতে আসলো সে কি এসেই চলে যাবে? সেটা কি হয়? হয় না। সে একটা গল্পের মুডে এসছে, গল্প হয়ে গেল, এবার তার যাওয়ার ফর্মে কনভার্ট করতে হবে। তাহলে তাকে আমরা কি করবো? একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে সেই ব্যাপারটাকে কনভার্ট করবো। কি করে? তাকে ভালো খাওয়ার অফার করে, তাই না? তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল মানে তোমার এবার গল্পের পর্ব শেষ হয়ে গেছে, এবার তোমার যাওয়ার পর্ব, তাই তো। তার মানে একটা ট্রান্সফরমেশন আমি করলাম। ঠিক আছে, তারপরে কি হবে? অতিথির খাওয়া দাওয়া হয়ে গেল, আজকে অনেক আনন্দ করলাম মৈনাক বাবু, আবার কোনো একদিন আসা যাবে, এখনকার মতো তাহলে টাটা, মানে বেরিয়ে গেল। ঠিক ওষুধও তাই করে। ওষুধটাকে কি বলেছি আমি? অতিথির সঙ্গে তুলনা করেছি। তাহলে অতিথি যখন আমাদের বাড়িতে আসে আমরা কি করছি? তাকে প্রথমে আমাদের ঘরে অ্যাবজর্ব করাচ্ছি। ধরো আমি কোনো ওষুধ নিলাম, এবার যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমি নিতে পারি। ধরো আমি মুখ দিয়ে খাচ্ছি, ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমি লাগাচ্ছি মলম, টপিক্যাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। অনেক সময় রেকটাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হয়, জানি আমরা জানি তো অ্যানাস কি, রেকটাম কি, ওখান থেকে সুপোজিটরি গুলোকে ঢোকানো হয়, পায়খানা আটকে গেছে, সুপোজিটরি দেওয়া হয়, তাই তো। যাই হোক, তাহলে অনেক রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে। এবার যখন যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা যখন দেখছি যে একটা বাদ দিয়ে, আমি সেটা পরে আসবো, এক্সেপশনটা পরে আসবো। ধর আমি ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দিলাম, মানে আমি একটা ট্যাবলেট খেলাম বা ক্যাপসুল খেলাম। এবার আমার শরীর কি করবে? ওষুধটাকে অ্যাবজর্ব করে নেবে, তাই তো। অতিথি যখন এসেছিল আমরা কি করলাম? অতিথিকে অ্যাবজর্ব করে আমার ঘরে ঢোকালাম। তাহলে ওষুধটা যখন আমার শরীরে ঢুকলো, আমার শরীর কি করবে? ওষুধটাকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে ফার্স্ট আমার শরীর কি করবে? ওষুধটাকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্পশন। বোঝাতে পারলাম? এবার অ্যাবজর্ব হয়ে সে কোথায় আসবে? রক্তে আসবে। রক্ত আমার সারা শরীরে ঘুরছে, তাই তো। তাহলে তার সাথে ওষুধটাও ঘুরবে। তাহলে ওষুধটা কি হবে? আমার সারা শরীরে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। অতিথিকে অ্যাবজর্ব করার পর, আমার ঘরে অ্যাবজর্ব করার পর অতিথিকে কি করেছিলাম আমরা? আমার সারা বাড়িতে তাকে ঘুরিয়েছিলাম, তার প্রেজেন্সটা আমার সারা বাড়িতে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম, তাই তো। ঠিক সেরকম ওষুধটাও অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে সে রক্তের সঙ্গে আমাদের সারা শরীরের মধ্যে ঘুরবে। তাহলে ওষুধটা কি হয়ে গেল? আমাদের সারা শরীরে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে ডিস্ট্রিবিউশন। বোঝাতে পারলাম? এবার ওষুধটা যে ফর্মে ঢুকলো তার থেকে অন্য ফর্মে সেটা শরীর থেকে বেরিয়ে যাবে। তাহলে তার একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তাকে ট্রান্সফর্ম হতে হবে। এটাকে বলা হয় বায়ো ট্রান্সফরমেশন। খুব স্পেসিফিক্যালি বললে এটাকে বলা হয় মেটাবলিজম। মেটাবলিজম, মেটাবলিজম।
এই মেটাবলিজমটা কি বায়ো ট্রান্সফরমেশন, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে শরীরের মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে। মেটাবলিজম হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন। এবার যখন সেটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হয়ে গেল, কোন ফর্মে কনভার্ট হয়ে গেল? যে ফর্মে সে শরীর থেকে বেরিয়ে যাবে। তাহলে তারপরের ধাপ কি হবে? সেটা শরীর থেকে বেরিয়ে গেল, সেটা হচ্ছে এলিমিনেশন বা এক্সক্রিশন, তাই তো? এক্সক্রিশন বা এলিমিনেশন অফ দ্য ড্রাগ। এক্সক্রিশন, এক্সক্রিশন, ঠিক আছে? তাহলে আমরা এই সবগুলো কিসের মধ্যে বলছি? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এক্সক্রিশন ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে, ঠিক আছে? কাইনেটিক কথার মানে হচ্ছে মুভমেন্ট। ওষুধটা কি করে মুভ করছে? একটা স্কুটি ছিল না, কাইনেটিক হন্ডা, শুনেছি? বা যারা সায়েন্সের আমরা ছোটবেলায় পড়েছিলাম কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল মানে যখন এক জায়গায় রয়েছে, কাইনেটিক মানে মুভমেন্ট, তাই তো? তাহলে এটা শরীরটা ওষুধটাকে কি করে মুভ করাচ্ছে? কিভাবে করাচ্ছে? কি করে করাচ্ছে? প্রথমে তাকে অ্যাবজর্ব করছে, তারপর তাকে ডিস্ট্রিবিউট করিয়ে দিচ্ছে শরীরের মধ্যে, তারপরে তার বায়ো ট্রান্সফরমেশন করছে, অর্থাৎ মেটাবলিজম করছে, আর লাস্টে শরীর থেকে তাকে বার করে দিচ্ছে। তাহলে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এক্সক্রিশন। মনে রাখবো কি করে? প্রত্যেকটার প্রথম শব্দ। অ্যাবজর্পশনের এ, ডিস্ট্রিবিউশনের ডি, মেটাবলিজমের এম আর এক্সক্রিশনের ই। তাহলে এ ডি এন ই, আদমি। আমরা বলি না আরে कैसा आदमी है यार, যে আদমি মনে রাখতে হবে। বুঝতে পারলাম? এই অবধি কারোর কোনো কনফিউশন? তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আমি যদি কোনো ওষুধ নিই, সেই ওষুধটার উপরে আমার শরীর কি প্রভাব ফেলছে, কে বলবে? কেউ একজন? আমি যদি কোনো ওষুধ নিই, কোনো একটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ধরো ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে আমি ওষুধটা নিলাম, আমার শরীর ওষুধটার উপরে কি প্রভাব ফেলছে? প্রথমে তাকে অ্যাবজর্ব করছে, ওষুধটাকে অ্যাবজর্ব করছে, তারপরে ওষুধটাকে সারা শরীরে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, তারপরে তার মেটাবলিজম করাচ্ছে, অর্থাৎ বায়ো ট্রান্সফরমেশন করাচ্ছে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে, তারপরে শরীর কি করছে? ওষুধটাকে শরীর থেকে বার করে দিচ্ছে, এক্সক্রিট করে দিচ্ছে। বোঝাতে পারলাম? কিন্তু একটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে যেখানে আমরা ওষুধটাকে ডাইরেক্টলি রক্তের মধ্যে দিয়ে দিই, যেটাকে বলা হয় আইভি, ইন্ট্রাভেনাস। তার মানে এই ইন্ট্রাভেনাস রুটে আমি যদি ওষুধ দিই, ইন্ট্রাভেনাস রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন যদি হয়, সেখানে ওষুধটাকে কষ্ট করে অ্যাবজর্ব হয়ে আর রক্তে আসতে হচ্ছে না, আমি ডাইরেক্টলি তাকে রক্তে দিয়ে দিচ্ছি। তাহলে আইভির ক্ষেত্রে অ্যাবজর্পশনটা হবে না, বাদ বাকি তিনটেই হবে, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এলিমিনেশন হবে। বোঝাতে পারলাম? তার মানে আমি যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখি, আমি চারটে ধাপ পাবো। কি কি? অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এক্সক্রিশন। কিন্তু আমি যদি আইভি দেখি, আইভির ক্ষেত্রে আমি অ্যাবজর্পশনটা পাবো না। কেন? কারণ ওকে কষ্ট করে তো অ্যাবজর্ব হতে হচ্ছে না, ওই ডাইরেক্টলি আমি ওকে রক্তের মধ্যে দিয়ে দিচ্ছি। ইন্ট্রাভেনাস মানে কি? ভেনের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি, ভেনের মধ্যে দিয়ে কি যাচ্ছে? রক্ত যাচ্ছে, রক্তে পাঠিয়ে দিচ্ছি, অ্যাবজর্ব হয়ে তাকে রক্তে আসতে হচ্ছে না। তাহলে আইভির ক্ষেত্রে আমরা কি দেখবো? ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর এক্সক্রিশন থাকবে, অ্যাবজর্পশনটা থাকবে না। এই অবধি ক্লিয়ার? তাহলে ফার্মাকোকাইনেটিক্স মানে হোয়াট? বডি ডাজ টু দ্য ড্রাগ। বডি ড্রাগটার উপরে কি প্রভাব ফেলছে? কি প্রভাব ফেলছে বল? প্রথমে তাকে অ্যাবজর্ব করাচ্ছে, তারপরে ডিস্ট্রিবিউট করাচ্ছে, তারপরে তাকে মেটাবলিজম হচ্ছে তারপরে তাকে শরীর থেকে বার করে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে আমরা কি করি? ফার্মাকোডাইনামিক্স মানে হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি, মানে ওষুধটা শরীরের উপরে কি প্রভাব ফেলে, তাই তো? তার মানে আমরা এখানে কি পড়বো? মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ড্রাগ, যেটাকে এমওএ বলি। এমওএ মানে মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ড্রাগ। লিখে দেবো পুরো কথাটা? মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ড্রাগ, আর তার পাশাপাশি কি করবো? সাইড এফেক্ট। তার কি সাইড এফেক্ট হতে পারে সেগুলো পড়বো, সাইড এফেক্টস। এবার এই যে আমি বললাম ফার্মাকোডাইনামিক্স মানে ওষুধটা শরীরের উপরে কি প্রভাব ফেলে। শরীরটা কার? আমার, নাকি আমার শরীরে যে জীবাণু প্রবেশ করেছে তার? যেটা তো একটা প্রশ্ন। প্রবলেম যদি আমার শরীরে হয়, তাহলে ওষুধটা এমনভাবে তৈরি সে আমার শরীরে প্রভাব ফেলবে। আর প্রবলেমটা যদি আমার শরীরে কোনো জীবাণু ঢোকার জন্য হয়, তাহলে ওষুধটা এমনভাবে তৈরি যে ওটা জীবাণুর শরীরে প্রভাব ফেলবে। একটা উদাহরণ দিলে তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধর আমি রাস্তা দিয়ে হাঁটছি, পাটা আটকে পড়ে গেলাম, একটা ইটের মধ্যে আমার মাথাটা ঠুকলো, তাহলে কি হয়ে গেল? এখানটা ইনফ্লেমড হয়ে গেল, একটা আলু হয়ে গেল, তাই তো? তাহলে আমি যখন ব্যথার ওষুধ খাচ্ছি, ব্যথার ওষুধগুলোকে কি বলে? এনএসএআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ।
এটার মানে কি নন স্টেরয়েডাল, মানে এটা স্টেরয়েড না। স্টেরয়েড প্রদাহকে কমায়, ইনফ্লামেশনকে কমায়, কিন্তু এই জাতীয় ওষুধগুলো নন স্টেরয়েডাল, এটা স্টেরয়েড না। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ড্রাগ মানে তো ওষুধ বুঝলাম, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে এরা ইনফ্লামেশনকে কম করতে পারে, প্রদাহকে কম করতে পারে। তাহলে আমি যখন পায়ে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলাম, একটা ইঁটে যখন আমার মাথাটা লাগলো, ঠুকলো, আমার এখানটা প্রদাহ হয়ে গেছে, এই প্রদাহকে কমাতে হবে, আমি কি নিলাম, MSAID নিলাম। মানে যেমন ব্যথার ওষুধ আমরা ওষুধের দোকানে গিয়ে বলি না, দাদা একটা দিন তো একটা ব্যথার ওষুধ, কি দেয়, একটা ডাইক্লোফেনাক দেয়, কি একটা অ্যাসাইক্লোফেনাক দেয়, আমি এই জাতীয় ওষুধ খেলাম। এই ওষুধ কি করবে, আমার যে জায়গাটা ইনফ্লেমড হয়ে গেছে সেই ইনফ্লামেশনটাকে কমাবে। তাহলে ওষুধটা কার শরীরে প্রভাব ফেললো, আমার শরীরে প্রভাব ফেললো। বোঝাতে পারলাম? ধর আমার ডায়াবেটিস আছে, ঠিক আছে, এবার ডায়াবেটিসের কারণ কি হতে পারে, ধর যতটা আমার শরীরে ইনসুলিন সিক্রেট হওয়া উচিত, আমরা জানি তো যে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলস রয়েছে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, এগুলো আমরা জানি না, জানি না, জানি। তাহলে এরা কি ছাড়ে, ইনসুলিন ছাড়ে। এবার যতটা ইনসুলিন ছাড়া উচিত ততটা সে ছাড়তে পারছে না, তাহলে যথারীতি ইনসুলিন কি করবে, সুগারের লেভেলকে কম করে। তাহলে ইনসুলিন যদি কম বেরোয় তাহলে কি হবে, রক্তে সুগার বেড়ে যাবে, তাই তো। তাহলে আমি যে ওষুধটা খাচ্ছি ওই ওষুধটা কি করছে, ইনসুলিনকে আরো বেরোতে সাহায্য করছে। কম ইনসুলিন আমার বেরোচ্ছিল, ও কি করছে, ওই ওষুধটা নেওয়ার ফলে আমার শরীর থেকে আরো বেশি বেশি ইনসুলিনকে ছাড়ছে। তাহলে প্রভাবটা কারো করে ফেলছে, আমার শরীরে। বোঝাতে পারলাম? তাহলে এক্ষেত্রে আমরা ওষুধগুলো কি দেখছি, আমার শরীরের উপর প্রভাব ফেলছে। কিন্তু ধর আমার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, আমার শরীরে ব্যাকটেরিয়া ঢুকেছে, সাপোজ আই এম সাফারিং ফ্রম রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কিসের জন্য হয়েছে, ব্যাকটেরিয়ার কারণে হয়েছে। কি ব্যাকটেরিয়া ছেড়ে দে, আমি যদি এখন নামগুলি অনেক মাথার উপর দিয়ে চলে যাবে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সিলা ক্যাটারালিস, এত ডিটেলসে যাচ্ছি না। আমার শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, যার জন্য আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। তাহলে আমি কি খাবো, অ্যান্টিবায়োটিক খাবো, অ্যান্টিব্যাকটেরিয়াল খাবো, তাই তো। এই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল তুই যাই বল, এটা কিসের উপরে প্রভাব ফেলছে, ওই ব্যাকটেরিয়ার শরীরে প্রভাব ফেলছে। ওই ব্যাকটেরিয়াগুলো যাতে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আমার শরীরে প্রভাব ফেলছে না। বোঝাতে পারলাম? ক্লিয়ার না? ক্লিয়ার নাই? তাহলে প্রবলেম যদি আমার শরীরে হয়, ওষুধটা এমন ভাবে তৈরি সে আমার শরীরে প্রভাব ফেলবে। আর প্রবলেমটা যদি আমার শরীরে কোনো জীবাণু ঢোকার কারণে হয়, তাহলে ওষুধটা এমনভাবে তৈরি যেটা জীবাণুর শরীরে প্রভাব ফেলবে, আলটিমেটলি শরীরের ওপর প্রভাব ফেলছে। তাহলে ফার্মাকোডাইনামিক্স মানে হোয়াট, ড্রাগ ডাজ টু দ্য বডি, ড্রাগটা শরীরের ওপরে কি প্রভাব ফেলছে। শরীর কার প্রবলেম, আমার হলে আমার শরীর, প্রবলেম যদি আমার শরীরে কোনো জীবাণু ঢোকার কারণে হয় তাহলে সেই জীবাণুর শরীরে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবার কিভাবে ওষুধ কাজ করে, তার মেকানিজম অফ অ্যাকশন কি, এগুলো আমরা পরে করবো। আগে বেসিক্সটা কি আমরা বুঝলাম না? বুঝলাম না? তাহলে প্রশ্ন করি। আচ্ছা, ফার্মাকোলজি বলতে কি, হোয়াট ডু উই মিন বাই ফার্মাকোলজি? Very good. If you বলতে হবে, the study of drugs, তাই তো? What are the two branches of pharmacology? Very good. Pharmacokinetics and pharmacodynamics. What do you mean by pharmacokinetics? What do you mean by pharmacokinetics? I need the definition of pharmacokinetics. What body does to the drug? শরীর ওষুধটার উপরে কি প্রভাব ফেলছে? And what do you mean by pharmacodynamics? What drug does to the body? ওষুধটা শরীরের উপরে কি প্রভাব ফেলছে, তাই তো। ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে আমরা কি কি পড়ি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এন্ড এক্সক্রিশন, ঠিক আছে। ADME, A for absorption, D for distribution, M for metabolism and E for excretion. আর ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে আমরা কি পড়ি, প্রথম হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ড্রাগ, ওষুধটা কিভাবে কাজ করছে শরীরে, আর তার পাশাপাশি তার কোনো সাইড এফেক্ট আছে তাই তো। এবার আরেকটু ডিটেইলসে যাই, কয়েকটা কনসেপ্টে যাই, এটা বুঝি। এই অবধি কারোর কোনো প্রবলেম আছে? Am I going too fast? No sir. বোঝা যাচ্ছে? যদি কোথাও মনে হয় কারুর যে না বুঝতে পারলাম না, একটু শক্ত লাগছে স্যার, আমাকে কিন্তু বলতে হবে। বোঝা গেছে তো? আমি বারবার জিজ্ঞেস করছি। এবার কয়েকটা কনসেপ্ট আমরা একটু শিখে নিই। রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন। রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে কোন রুটে আমি ওষুধটাকে অ্যাডমিনিস্টার করছি, কোন রুটে আমি নিচ্ছি। ধর আমি মুখ দিয়ে খাচ্ছি, তাহলে কি ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, তাই তো। ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমি মুখ দিয়ে খাচ্ছি। ধর সরবিট্রেট, জিভের তলায় দিই না, জিভের তলায়, এটা কি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন বলে, সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল,
সাবলিঙ্গুয়াল মানে জিভের তলায়। আচ্ছা, রেকটাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে আমরা জানি। রেকটাল পায়খানাটা কষে গেছে, তখন ওই পায়খানা নরম করার জন্য যে সুপোজিটরি দেওয়া হয়, ঠিক আছে, ডালকোলাক্স নাম ছিল, এখন ডালকোফ্লেক্স হয়েছে, তাই তো। যাই হোক, আমি এখনো ব্র্যান্ড নেমে এখন আসবো না, মলিকিউলগুলো এখন বললে, এখন যদি আমি এপিআই গুলো বলি, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা মানে যেটাকে তোরা কম্পোজিশন বলিস, এখন যদি বলি তোরা বুঝতে পারবি না, তাই ব্র্যান্ড নেম বললাম, ডালকোলাক্স বললাম। যাই হোক, সুপোজিটরি হয়, তাহলে ওটা আমরা কি দিচ্ছি? রেকটাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এবার সেটা ওরাল হোক, সাবলিঙ্গুয়াল হোক, রেকটাল হোক, এটা আলটিমেটলি কোথা থেকে অ্যাবজর্ব হচ্ছে? জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্ট মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এটাকে আমরা শর্টে কি বলি? জিআই ট্র্যাক্ট, ঠিক আছে, এখান থেকে অ্যাবজর্ব হচ্ছে। তাই এগুলোকে বলে এন্টারাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এন্টারাল, ঠিক আছে, এন্টারাল। এবার আরেক ধরনের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেটাকে বলে প্যারেন্টারাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। মানে আমি যদি ওটাকে আরেকটু ভেঙে বলি, পার এন্টারাল। প্যারেন্টারাল মানে পার এন্টারাল, মানে যেটা এন্টারাল না, যেটা আমাদের জিআই ট্র্যাক্ট থেকে আমি নিচ্ছি না। তাহলে কি হতে পারে? ইনজেক্টেবলস হতে পারে, বুঝতে পারছি? তাহলে প্যারেন্টারাল, প্যারেন্টারাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। প্যারেন্টারাল মানে পার এন্টারাল, এভাবে মনে রাখ। এন্টারাল কোথা দিয়ে অ্যাবজর্ব হচ্ছে? না না, কোথা দিয়ে হচ্ছে? আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে হচ্ছে। কিন্তু প্যারেন্টারাল পার এন্টারাল মানে সেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে হচ্ছে না, আমি সেটাকে অন্য কোনো পথে তাকে আমি ড্রাগটাকে অ্যাডমিনিস্টার করছি। যেমন ইনজেক্টেবলস, আমি ধর ইন্ট্রামাসকুলার দিলাম, আইএম, তাহলে তো সেটা ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়ে তো গেল না, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে তো গেল না, আমি মাসলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম, বুঝতে পারছি? ভ্যাকসিন, যেমন মোস্ট অফ দ্য ভ্যাকসিনস দেওয়া হয়, কেটে গেলে তোরা টিটানাস নিতে যাস না, তাহলে কোথায় দেওয়া হয়? ডেল্টাল মাসলে, তাই তো। তাহলে ইন্ট্রামাসকুলার। আর কি হতে পারে? ইন্ট্রাভেনাস, ধর পেন্টোপ্লাজল ইন্ট্রাভেনাস, প্যান আইভি। আমি এখন মলিকিউলে গেলে তোদের চাপ হবে, আমি ব্র্যান্ড নেম ধরেই বললাম, প্যান আইভি, জানিস তো? পেন্টোপ্লাজল, পিপিআই আমরা পরে পড়বো, ডিটেলসে পড়বো, তাহলে সেটা ইন্ট্রাভেনাস দেওয়া হয়। আর কি দেওয়া হয়? সাবকিউটেনিয়াস। সাবকিউটেনিয়াস মানে চামড়ার তলায়, এই যে ইনসুলিন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়? সাবকিউটেনিয়াস, বোঝাতে পারলাম? আর কি হতে পারে? ইন্ট্রাডার্মাল, ঠিক আছে, মানে ধর আমাদের কি কি লেয়ার থাকে স্কিনের মধ্যে? একটা হচ্ছে এপিডার্মিস, তার নিচে কি থাকে? ডার্মিস, তাই তো। আমি ডার্মিসের মধ্যে ইনজেকশন দিচ্ছি, বোঝাতে পারলাম? আচ্ছা, যাই হোক, এগুলো আমরা মোটামুটি আমরা বুঝে গেলাম যে এগুলো হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, টপিক্যাল হতে পারে, আমি চামড়ায় মলম লাগাচ্ছি। ইন্ট্রানেজাল, নাকের মধ্যে দিচ্ছি, বুঝতে পারছি? তাহলে এগুলো হচ্ছে টপিক্যাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। ইনহেলেশন, ইনহেলেশন অ্যাজমা হলে নেয় না, ইনহেলার নেয় না, ইনহেল করছি, তাই তো। তাহলে এই টপিক্যাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা যদি দেখি, ওটা অ্যাবজর্ব হয়ে কিন্তু কোথায় যাচ্ছে? রক্তে যাচ্ছে, তাই তো। আমি যদি এন্টারাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখি, ওটাও অ্যাবজর্ব হয়ে রক্তে যাচ্ছে। আমি যদি প্যারেন্টারাল দেখি, ওটা আইভি ছাড়া বাকিগুলো কি হচ্ছে? অ্যাবজর্ব হয়ে রক্তে যাচ্ছে, বুঝতে পারলাম? কিন্তু আইভিটার ক্ষেত্রে কি হচ্ছে? ওটাকে কষ্ট করে অ্যাবজর্ব হতে হচ্ছে না, ওটাকে আমি ডাইরেক্টলি রক্তের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ক্লিয়ার এই অবধি কনসেপ্ট? আচ্ছা, বুঝলাম। সেরকম রুট অফ এলিমিনেশন হতে পারে। রুট অফ এলিমিনেশন মানে কোত্থেকে ওষুধটা বেরিয়ে যাচ্ছে, আমার শরীর থেকে ওষুধটা বেরিয়ে যাচ্ছে, তাই তো। কোথা থেকে বেরোতে পারে? কিডনির মাধ্যমে বেরোতে পারে, তাই না? হিসু করছে, হিসুর সঙ্গে বেরিয়ে যাচ্ছে, তাই তো। এটা কি বলে? রিনাল রুট অফ এলিমিনেশন। পটির সঙ্গে বেরোতে পারে, যেটাকে বলে বিলিয়ারি রুট অফ এলিমিনেশন, মানে লিভারের মাধ্যমে বেরোচ্ছে, হেপাটিক রুট অফ এলিমিনেশন, বুঝতে পারছি? এই দুটো হচ্ছে মেজর। এছাড়া কোথা দিয়ে বেরোতে পারে? আমরা যখন এক্সেল আউট করছি, আমরা যখন হাওয়াটাকে ছাড়ছি, সেটার সাথেও কিছু ওষুধ আছে যারা বেরোতে পারে। এছাড়াও কিছু মাইনর রুট অফ এলিমিনেশন রয়েছে। মাইনর রুট অফ এলিমিনেশনের মধ্যে ধর সোয়েট দিয়ে বেরোচ্ছে, ঘাম দিয়ে, চোখের জল দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, ব্রেস্ট মিল্ক দিয়ে বেরোচ্ছে, পুরুষের সিমেন দিয়েও বেরোচ্ছে। এগুলো কি? এগুলো হচ্ছে মাইনর রুট অফ এলিমিনেশন। কিন্তু মেজর বলতে গেলে কোনগুলো? সব থেকে বেশি হচ্ছে রিনাল রুট অফ এলিমিনেশন, মানে যেটা ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে।
তারপরে যদি কারোর স্থান থাকে সেটা হচ্ছে ফেসেসের মাধ্যমে বেরোয়, তাই তো? ধর যেগুলো ওয়াটার সলিউবল, যে ওষুধগুলো রয়েছে সেগুলো ইউরিনের মাধ্যমে বেরোবে, আর যেগুলো লিপিড সলিউবল সেগুলো মেটাবলাইজে পটির মাধ্যমে বেরোবে। বোঝাতে পারলাম? এরপরে যদি কোনো রুট অফ এলিমিনেশন আসে সেটা হচ্ছে যেটা লাংস থেকে বেরোচ্ছে, পালমোনারি রুট অফ এলিমিনেশন। মানে আমি যখন এক্সেল আউট করছি তখন কি হচ্ছে, আমার ওই এক্সেল এয়ারের সঙ্গে ওই ওষুধটা বেরিয়ে আসছে। আর মাইনরের মধ্যে কি কি বললাম, সেটা সোয়েট হতে পারে, টিয়ার্স হতে পারে, তাই তো, ব্রেস্ট মিল্ক হতে পারে, সিমেন হতে পারে, এগুলো হচ্ছে মাইনর রুটস অফ এলিমিনেশন। এই অবধি ক্লিয়ার? বাট নেক্সট কনসেপ্ট, যেহেতু আমার কাছে হাতে সময় খুব অল্প, আই এম মুভিং টু ফাস্ট। যদি কারোর অসুবিধা হয় একটুখানি আমাকে কিন্তু বলতে হবে, না স্যার এটা বুঝতে পারলাম না, এটা আরেকবার বলুন, কারণ এই দুদিনের মধ্যে আমাকে অনেক কিছু শেষ করতে হবে, তাই আমার কাছে হাতে সময়টা কিন্তু অল্প। বুঝতে অসুবিধা হচ্ছে কারোর? শুনতে পেলাম না? বোঝাতে পারছি তো? মুখস্থ করতে হবে না তো? নেক্সট কনসেপ্ট, বায়ো অ্যাভেলেবিলিটি। বায়ো অ্যাভেলেবিলিটি কথাটার মানে, এটা বলার জন্য আমার একটা উদাহরণ, ধর তোকে আমি বললাম একটু মৈনাক ফার্মেসিতে যা তো বাবা, মৈনাক ফার্মেসিতে গিয়ে দেখে ক্যালপল কত কথা অ্যাভেলেবেল আছে। তুই ঘুরে এসে আমাকে বললি স্যার মৈনাক ফার্মেসিতে ক্যালপল 100 পাতা অ্যাভেলেবেল আছে। ক্যালপল কত পাতা অ্যাভেলেবেল আছে? 100 স্ট্রিপস। এখন বাবা আরেকটু কষ্ট করে জানা, মৈনাক ফার্মেসিতে গিয়ে দেখে তো অ্যাজিথ্রন কত পাতা অ্যাভেলেবেল আছে। তুই কি বললি, তুই দেখে এসে বললি স্যার মৈনাক ফার্মেসিতে অ্যাজিথ্রন 50 স্ট্রিপ অ্যাভেলেবেল আছে, 50 পাতা অ্যাভেলেবেল আছে। তাহলে মৈনাক ফার্মেসিতে আমি যদি কেমিস্ট অ্যাভেলেবিলিটি দেখি, মানে কেমিস্টে কতটা অ্যাভেলেবেল, কোনটা বেশি, ক্যালপল না অ্যাজিথ্রন? ক্যালপল, তাই তো? তাহলে কেমিস্ট অ্যাভেলেবিলিটি কার বেশি? ক্যালপলের বেশি। কেমিস্ট অ্যাভেলেবিলিটি কার কম? অ্যাজিথ্রলের কম। বোঝাতে পারলাম? বায়ো অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে আমি যখন কোনো ওষুধকে নিচ্ছি, যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা আমার রক্তে কতটা অ্যাভেলেবেল আছে, কত পার্সেন্ট সেই ওষুধটার আমার রক্তে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। বোঝাতে পারলাম? এবার আমি যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনেই নিই সেটা তো অ্যাবজর্ব হয়ে আমার রক্তে আসবে। যখন তাকে অ্যাবজর্ব হয়ে আমার রক্তে আসতে হচ্ছে তখন কিন্তু পুরোটা সে আসতে পারবে না। বোঝাতে পারলাম? তাহলে আমি যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনই নিই, সেটা যদি অ্যাবজর্ব হয়ে আমার রক্তে আসে কখনোই তার বায়োঅ্যাভেলেবিলিটি 100% হবে না। কেন? কারণ সেই পুরো ওষুধটা তো আসতে পারেনি। 100% বায়োঅ্যাভেলেবিলিটি মানে কি, আমি যতটা নিয়েছি পুরোটাই রক্তে রয়েছে। যখন সেটা অ্যাবজর্ব হয়ে আসছে, সে যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন হোক, তাকে অ্যাবজর্ব হয়ে আসতে হচ্ছে, সে কখনোই পুরোটা আমার রক্তে আসতে পারবে না, তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটি কখনোই 100% হবে না। কিন্তু আমি যদি ইন্ট্রাভেনাস দিই, ডাইরেক্টলি আমি ভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, মানে ডাইরেক্ট রক্তে দিয়ে দিচ্ছি, তাকে তো অ্যাবজর্ব হতে হচ্ছে না, তাহলে আইভির ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি কত হবে? 100%। বোঝাতে পারলাম? তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি মানে রক্তে ওষুধটা কত পার্সেন্ট অ্যাভেলেবেল আছে, আমি যতটা ওষুধ নিলাম তার কত পার্সেন্ট রক্তে সেই ওষুধটা অ্যাভেলেবেল, সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। বোঝাতে পারলাম না পারলাম? ক্লিয়ার? রক্তে কতটা ওষুধটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। এবার এটা প্রয়োজন কেন? ধর আমি আজকে হসপিটালে প্র্যাকটিস করছি, ঠিক আছে, আমার কাছে যখন কোনো পেশেন্ট অ্যাডমিট রয়েছে আমি তাকে আইভি দিচ্ছি, কোনো একটা ওষুধ তাকে আইভি দিচ্ছি। এবার সে যখন সুস্থ হয়ে গেল আমি তাকে ডিসচার্জ করব, সে তো বাড়িতে গিয়ে আইভি নেবে না, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে ওরাল দিতে হবে। এবার আমি যে ওষুধটা তাকে প্রেসক্রাইব করেছি সেটার বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে তো 75%। ধরো এ নামক কোনো ওষুধ, তার বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে 75%, ঠিক আছে। এবার সেই একই সমস্যায় আরেকটা কোনো ওষুধ কাজ করে, বি নামক ওষুধ, যার বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে ধর 90%, তাহলে কোনটা বেশি ভালো কাজ করবে? বি বেশি ভালো কাজ করবে, কারণ এই বি নামক ওষুধটা রক্তে বেশি অ্যাভেলেবেল হচ্ছে। এ নামক ওষুধটা যখন নিচ্ছি সেটাও রক্তে অ্যাভেলেবেল হচ্ছে, কত অ্যাভেলেবেল হচ্ছে? 75%। কিন্তু আমি যখন বি নামক ওষুধটা নিচ্ছি সেই একই কাজ করার জন্য, একই সমস্যায় কাজ করবে, সেটা কতটা রক্তে অ্যাভেলেবেল? 90%। তার মানে বি নামক ওষুধটার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি ভালো। তাহলে আমি যখন আইভি থেকে আমি যখন ওরালে শিফট করবো, তাহলে অ্যাজ আ ডক্টর আমার কাছে কোনটা পছন্দের হওয়া উচিত? এ নামক ওষুধটা না বি নামক ওষুধটা? বি নামক ওষুধটা। কারণ 100 থেকে 75 এর নামার থেকে 100 থেকে 90% কাছাকাছি তো হলো। বোঝাতে পারছি? এই জন্য বায়োঅ্যাভেলেবিলিটির কনসেপ্টটা দরকার। কারণ অ্যাজ আ ডক্টর, ডক্টরকে বুঝতে হবে যে একই প্রবলেমে বিভিন্ন ওষুধ দেওয়া যায়,
তাহলে আমার কাছে কোনটা বেটার অপশন? তাহলে এক্ষেত্রে অ্যাজ আ ডক্টর আমার কাছে কোনটা বেটার অপশন হলো? বি নামক ওষুধটা। বোঝাতে পারলাম কেন বায়োঅ্যাভেলেবিলিটি জানাটা দরকার? বায়োঅ্যাভেলেবিলিটির কনসেপ্ট কি আমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে? বায়োঅ্যাভেলেবিলিটি, কেমিস্ট অ্যাভেলেবিলিটি মানে কি বলেছিলাম? কেমিস্টে কতটা অ্যাভেলেবল আছে। বায়োঅ্যাভেলেবিলিটি মানে আমাদের রক্তে ওষুধটা কতটা অ্যাভেলেবল আছে। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট কনসেপ্ট, আমরা একটা কার্ভ আঁকবো। কার্ভ, ঠিক আছে? কনসেন্ট্রেশন, এদিকে আমি ওয়াই অ্যাক্সিসে কি প্লট করছি? কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড, মানে যত উপর দিকে কার্ভটা মানে গ্রাফটা উঠবে আমরা কি বুঝবো? যত উপর দিকে যাবে তত তার কনসেন্ট্রেশন বাড়ছে রক্তে। কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড। আর এক্স অ্যাক্সিসে কি প্লট করব আমরা? টাইম, মানে যত এদিকে এগোচ্ছে তত কি বাড়ছে? সময় বাড়ছে। বোঝাতে পারলাম? এবার ধর কোনো একটা ওষুধ আমি অ্যাডমিনিস্টার করেছি যেটা অ্যাবজর্ব হয়ে আমার রক্তে আসবে। একটা উদাহরণ যেমন ধর ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এবার আমি যখন ওষুধটা খেলাম, সবেমাত্র খেয়েছি, তখন কনসেন্ট্রেশনও জিরো, টাইমও জিরো, সবে খেলাম, তখনই কি আমার ওষুধটা পুরো রক্তে চলে আসবে? কখনোই আসবে না। যত টাইম বাড়বে তত সেটা অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হতে হতে রক্তে তার কনসেন্ট্রেশন বাড়তে লাগবে। বোঝাতে পারলাম? তাহলে আমি ওষুধটা যখন খেলাম আস্তে আস্তে সময়ও বাড়ছে, ওষুধটার কনসেন্ট্রেশনও বাড়ছে। বোঝাতে পারছি? বাড়তে 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 একটা সময় গিয়ে একটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছালো, এরপরে আর কনসেন্ট্রেশন বাড়বে না। এবার কি হবে? এবার তার কনসেন্ট্রেশনটা কমতে লাগবে ওষুধটা। কেন? একদিকে সে মেটাবলাইজ হচ্ছে, ওষুধটা কাজ করছে, এলিমিনেট হয়ে যাচ্ছে, এক্সক্রিটেড হয়ে যাচ্ছে শরীর থেকে। তাহলে কি হবে? আলটিমেটলি ওষুধটার কনসেন্ট্রেশনটা কমবে, কারণ এবার তো সে কাজ করছে, তাই তো? তার মানে যত সময় বাড়ছে আমরা কি দেখলাম? ওষুধটার কনসেন্ট্রেশন আমাদের রক্তে বাড়তে 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 একটা সময় ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছালো। তারপরে কি হবে? তারপরে তার কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমতে লাগবে। এই যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছালো, অর্থাৎ এই যে জায়গাটা এটাকে আমরা কি বলবো? সি ম্যাক্স। সি ম্যাক্স মানে কি? ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড। ওষুধটা নেওয়ার পরে তার ম্যাক্সিমাম কতটা কনসেন্ট্রেশন ব্লাডের মধ্যে থাকতে পারে সেটা হচ্ছে সেই ওষুধটার সি ম্যাক্স। এবার সব ওষুধের কি সি ম্যাক্স এক হবে না? এক একটা ওষুধের এক এক রকম হবে, তাই না? আমি এ নামক ওষুধ নিলে সেটা আমার রক্তে ম্যাক্সিমাম যা কনসেন্ট্রেশন হবে, বি নামক ওষুধ নিলে সেটাই কি হবে তার কোনো মানে নেই। প্রত্যেকটা ওষুধের প্রপার্টি আলাদা। আমি কোনো একটা ওষুধ নিয়ে আলোচনা করছি যেটাকে আমি ধর ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে নিয়েছি, বা যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনই হোক, যেখানে অ্যাবজর্ব হবে মানে কি? আস্তে আস্তে অ্যাবজর্ব হচ্ছে, আস্তে আস্তে তার কনসেন্ট্রেশন রক্তে বাড়ছে। বুঝতে পারলাম? উদাহরণস্বরূপ আমি ওরাল রুটটা বললাম। যত সময় এগোচ্ছে তত কি হচ্ছে? তার কনসেন্ট্রেশন বাড়ছে, বাড়তে 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 একদম ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন এখানে পৌঁছে গেল। ঠিক আছে? এরপরে আর কনসেন্ট্রেশন বাড়ছে না, তাহলে এটাকে আমরা কি বলবো? সি ম্যাক্স। সি ম্যাক্স মানে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড। বুঝতে পারলাম? এবার এই যে সি ম্যাক্সে যে পৌঁছালো, এই সি ম্যাক্সে পৌঁছানোর জন্য তার কতটা টাইম লাগলো এটাকে বলা হয় টি ম্যাক্স। বুঝতে পারলাম? এই সময়টা হচ্ছে টি ম্যাক্স, মানে এখান থেকে এই অবধি এই সময়টা কি? এটা হচ্ছে টি ম্যাক্স। বুঝতে পারলাম? টি ম্যাক্স মানে কি? খালি টাইম বলতে হবে না। টি ম্যাক্স মানে ভুল। টি ম্যাক্স মানে ম্যাক্সিমাম টাইম না, না মিনিমাম টাইম না। সি ম্যাক্স মানে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন ব্লাড। টি ম্যাক্স মানে ম্যাক্সিমাম টাইম না। টি ম্যাক্স মানে হচ্ছে সি ম্যাক্সে পৌঁছাতে তার কতটা সময় লাগলো, সেটা হচ্ছে টি ম্যাক্স। বুঝতে পারলাম? টি ম্যাক্স মানে কিন্তু ম্যাক্সিমাম টাইম না, মাথায় বসিয়ে রেখে দে। টি ম্যাক্স মানে সি ম্যাক্সে পৌঁছাতে কতটা সময় নিল ওষুধটা, সেটা হচ্ছে টি ম্যাক্স। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার সি ম্যাক্সে পৌঁছানোর পর ওষুধটার কনসেন্ট্রেশন কমছে, কমতে 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 যখন হাফ অফ দ্য কনসেন্ট্রেশন এসে গেল, ধর এটা হচ্ছে হাফ অফ দ্য কনসেন্ট্রেশন, এই যে কনসেন্ট্রেশন এটা কি? হাফ অফ দ্য কনসেন্ট্রেশন। এই হাফ অফ দ্য কনসেন্ট্রেশন আসতে তার কতটা সময় লাগলো এটাকে বলা হয় টি হাফ। টি হাফ মানে হচ্ছে হাফ লাইফ অফ দ্য ড্রাগ। টি হাফ মানে হাফ লাইফ অফ দ্য ড্রাগ। এবার এখানে একটা জিনিস বোঝার আছে। কি বোঝার আছে? দুটো জিনিস বোঝার আছে। এই যে হাফ লাইফ মানে অনেকে বলে কনসেন্ট্রেশনটা হাফ অব্দি যেতে যা সময় লাগলো, না,
কনসেন্ট্রেশন তো হাফ তো এখানেও ছিল, এটা যদি ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, এটা হচ্ছে হাফ অফ দ্য কনসেন্ট্রেশন, তাহলে এই যে সময়টা লাগলো এখান থেকে এই অবধি, এটা কিন্তু টি হাফ না। টি হাফ কোনটা? ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছানোর পরে, তারপরে যখন তার কনসেন্ট্রেশনটা ফল করছে রক্তে, কমতে 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 যখন হাফ অফ দ্য কনসেন্ট্রেশন আসলো, সেটা কতটা সময় লাগলো, সেটা হচ্ছে টি হাফ। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এবার এইখান থেকে এই অবধি হচ্ছে টি ম্যাক্স, আমরা বুঝে গেছি। আর টি হাফ কতটা? এখান থেকে এই অবধি, তাই তো? তাহলে আমি যদি নিউমেরিক্যাল ভ্যালু দেখি, আমি যদি এই গ্রাফটাকে কনসিডার করে আমি যদি নিউমেরিক্যাল ভ্যালু দেখি, নিউমেরিক্যাল ভ্যালু কার বেশি? টি ম্যাক্সের বেশি না টি হাফের বেশি? টি হাফের বেশি। কারণ ধর আমি কথা বলছি, এটা ধর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, টি ম্যাক্স 4 ঘন্টায়, তারপরে সময়টা দেওয়া হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা, টি হাফটা হয়তো 6 ঘন্টায় এসছে, তাহলে টি ম্যাক্স এসছে 4 ঘন্টায়, টি হাফটা কত হয়ে গেল? 6 ঘন্টা। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি টি ম্যাক্স মানে এখান থেকে এই অবধি কতটা সময় লেগেছে, আর টি হাফ মানে এখান থেকে এই অবধি কতটা সময় লেগেছে। তাহলে নিউমেরিক্যাল ভ্যালু কার বেশি হচ্ছে? এই কার্ভটা দেখলে টি হাফে। বোঝাতে পারলাম কনসেপ্টটা? না বুঝতে পারলে জিজ্ঞেস কর। এই অবধি ক্লিয়ার? প্রশ্ন করি। এখানে আমরা একটা কার্ভ প্লট করেছি, ওয়াই অ্যাক্সিসে কি এঁকেছি? কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড, ওষুধটার কতটা কনসেন্ট্রেশন রয়েছে রক্তে, সেটা যত উপর দিকে যাবে তত কি বুঝবো? কনসেন্ট্রেশন বাড়ছে। এক্স অ্যাক্সিসে কি প্লট করেছি? টাইম। যত ডান দিকে সরবে আমি কি বুঝছি? টাইমটা বাড়ছে। মানে আমি যদি এভাবে দেখি ডান দিক, আমি যদি এভাবে দেখি বাঁ দিক, যত এদিকে সরছে তত কি বুঝবো? টাইম বাড়ছে, তাই তো? আচ্ছা, এবার কোনো একটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমি আলোচনা করছি যেখানে অ্যাবজর্ব হতে হচ্ছে ওষুধটাকে, তাই তো? যার উদাহরণ আমি কি দিয়েছি, ধর ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমি খেলাম, ওটা আমার ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে গেল, এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট দিয়ে ওটা অ্যাবজর্ব হবে। যত অ্যাবজর্ব হচ্ছে, মানে যত সময় যাচ্ছে তত সেটা অ্যাবজর্ব হচ্ছে, হতে হতে কনসেন্ট্রেশনটা বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে একটা সময় গিয়ে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছে গেল। এই যে ম্যাক্সিমাম যে কনসেন্ট্রেশন, এরপরে আর কনসেন্ট্রেশন বাড়বে না ওষুধটার, এটাকে আমরা কি বলবো? সি ম্যাক্স। সি ম্যাক্স। তার ভ্যালুটা কোথায় পাবো? এখানে, মানে এখান থেকে এই অবধি যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে সি ম্যাক্স। বোঝাতে পারলাম? আমরা বোঝানোর জন্য সময় অনেক সময় এখানটা আমরা সি ম্যাক্স লিখি, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি, এখান থেকে এই অবধি ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন। আচ্ছা, এই সিম্যাক্স পৌঁছাতে ওষুধটা কতটা টাইম নিল, ওষুধটা কতটা টাইম লাগলো এই সিম্যাক্স অবধি পৌঁছাতে, সেটাকে আমরা কি বলছি? টিম্যাক্স। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার সিম্যাক্সে পৌঁছানোর পরে ওষুধটার কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমছে, কমতে 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 যখন হাফ অফ দ্য কনসেন্ট্রেশন এসে গেল, যে সময়টা লাগলো এই হাফ অফ দ্য কনসেন্ট্রেশনে পৌঁছানোর জন্য, সেটাকে আমরা কি বলছি? টি হাফ। আমরা বোঝানোর সুবিধার জন্য অনেক সময় এখানে টি হাফ লিখি, অ্যাকচুয়ালি এটা তো টি হাফ না। টি হাফ মানে হচ্ছে এই যে সময়টা এখান থেকে এই অবধি, টাইম। টি মানে টাইম। বোঝাতে পারলাম? আচ্ছা, আমি যদি এই গ্রাফটাই আমি যদি আইভির ক্ষেত্রে রাখতাম কেমন হতো? তাহলে আমি এইদিকে কি প্লট করছি? কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড। স্যার একটু বাদল করুন। এদিকে কি প্লট করছি আমি? টাইম। ঠিক আছে, এবার আইভি। আইভি মানে কি? আমি ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়েছি তাকে, তাই তো? তার মানে তাকে অ্যাবজর্ব হতে হচ্ছে না ডাইরেক্টলি, ও ডাইরেক্টলি কোথায় চলে যাচ্ছে? ওষুধটা একদম রক্তের মধ্যে চলে যাচ্ছে, ওকে কষ্ট করে অ্যাবজর্ব হয়ে রক্তে আসতে হচ্ছে না। তাহলে যখনই আমি রক্তের মধ্যে দিয়ে দিলাম, তার মানে কি? ওষুধটা পুরোটাই রক্তে পৌঁছে গেল, তাহলে প্রথমেই তার কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম থাকবে, এবার যত সময় এগোবে তার কনসেন্ট্রেশনটা কমতে লাগবে। বোঝাতে পারছি? তাহলে আইভির ক্ষেত্রে আমি কার্ভটা কেমন পাবো? এরকম ধরনের পাবো। ক্লিয়ার? কারণ রক্তের মধ্যে দিলাম মানে কি? তার কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম, তাই তো? কনসেন্ট্রেশন একদম ম্যাক্সিমাম, তারপরে যত সময় এগোচ্ছে তত তার কনসেন্ট্রেশনটা কমতে লাগছে। ঠিক আছে? কিন্তু আইভি ছাড়া আমি যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখি যেখানে ওষুধটাকে অ্যাবজর্ব হয়ে রক্তে আসতে হবে, তার কার্ভটা এরকম হবে। কারোর ক্ষেত্রে একটু বড়, কারোর ক্ষেত্রে ছোট, কারোর ক্ষেত্রে একটু বেশি উঁচু, কারোর ক্ষেত্রে একটু কম উঁচু, কিন্তু ব্যাপারটা মোটামুটি এরকমই হবে। বোঝাতে পারলাম? তাহলে এটা আমি বুঝি। কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে? এটা বুঝলাম। শক্ত লাগছে না তো? বোর করছি না তো? শুনতে পেলাম না? বোর করছি না তো? ঘুম পাচ্ছে না তো? অসুবিধা হলে বলিস, ব্রেক দিয়ে দেবো। ভিটামিন সি ব্রেক লাগে? লাগে? এরকম যেন না হয় যে ভিটামিন সির আবার চোখে ঘুম চলে আসবে, স্যার ফাটল হয়ে মাথার উপর দিয়ে চলে যাবে, এরকম যেন না। ঠিক আছে? লাগলে বলিস।
তোরা যথেষ্ট অ্যাডাল্ট, লজ্জার কিছু নেই। তবে সেন্টারের বাইরে গিয়ে দিবি, মুখে হাসি ফুটেছে ছেলেদের, লাগবে লাগবে না, ঠিক আছে চল। আমি একটা কার্ভ আঁকছি, এদিকে আমি কি প্লট করছি, ওয়াই অ্যাক্সিসে বল, পুরোটা বলতে হবে কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড, আর আমি এক্স অ্যাক্সিসে কি প্লট করছি, তাই তো? তাহলে এদিকে আমি প্লট করছি কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড, ঠিক আছে? আর এদিকে আমি কি প্লট করছি, টাইম, ঠিক আছে? এদিকে আমি টাইম প্লট করছি, এদিকে আমি কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড প্লট করছি। ধর আমি কোনো একটা ওষুধ নিলাম যেটা অ্যাবজর্ব হয়ে রক্তে আসছে, ঠিক আছে? আবার সেই পুরনো উদাহরণ, ধর ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কি হবে, ওষুধটা আস্তে আস্তে যত সময় বাড়বে তত অ্যাবজর্ব হবে, হতে 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 কনসেন্ট্রেশন বাড়ছে, বাড়তে 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 একটা সময় ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছালো। হয়ে গেছে? হালকা হওয়া চাপ হয়ে গেছিল না? এবার এটা কি হলো, এটা আস্তে আস্তে আবার কনসেন্ট্রেশনটা তো কমতে লাগলো, বোঝাতে পারলাম এই অবধি? এবার এরকম কোনো একটা কনসেন্ট্রেশন রয়েছে, এরকম কোনো একটা কনসেন্ট্রেশন এই জায়গাটায়, এরকম কোনো একটা কনসেন্ট্রেশন, এর উপরে ওষুধটার কনসেন্ট্রেশন যেতেই হবে, না হলে ওষুধটা কাজ দেখাতে পারবে না, বোঝাতে পারলাম? এই যে কনসেন্ট্রেশন, এটা বলে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, এমইসি আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। এই মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন মানে কি, মানে এই কনসেন্ট্রেশনটা নিচে যদি এরকম কার্ভ থাকে, সেটা কিন্তু ওষুধটা কোনো কাজই করবে না, এই কনসেন্ট্রেশনটা তাকে পৌঁছাতেই হবে, তবেই কিন্তু ওষুধটা কাজ করবে। এবার এর থেকে যত বাড়বে ওষুধটার কাজ তত বাড়বে, কিন্তু এই কনসেন্ট্রেশনটা তাকে অ্যাটলিস্ট রিচ করতেই হবে, মিনিমাম এই কনসেন্ট্রেশনটা রিচ করতে হবে, তাই এটাকে বলা হচ্ছে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, বোঝাতে পারলাম? এবার ধর এরকম কোনো একটা কনসেন্ট্রেশন, এরকম একটা কনসেন্ট্রেশন এইখানে, এর উপরে যদি মানে কার্ভটা উঠে যায়, তার মানে টক্সিসিটি দেখা দেবে, তার মানে এর উপরে কার্ভটা ওঠা যাবে না, এটাকে বলা হয় ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। এটাকে কি বলা হয়, ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, বোঝাতে পারলাম? তার মানে এর মধ্যে যতক্ষণ রয়েছে ততক্ষণ ওষুধটা সেফ, কিন্তু এর থেকে যে বেড়ে যাবে সেটা আর কিন্তু সেফ থাকলো না, এবার তার টক্সিক লেভেলটা বাড়তে লাগছে, মানে টক্সিসিটি দেখা দেবে, তার ক্ষতিকারক দিক দেখা দেবে, বোঝাতে পারছি? এবার এটা যত উপর দিকে বাড়তে লাগবে তত তার টক্সিসিটি বাড়বে, বোঝাতে পারছি? সেই জন্য এটাকে কি বলা হয়, ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, বোঝাতে পারছি? এর আরেকটা নাম আছে, সেটা মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন। তার মানে কি, এই জায়গাটা একদম মিনিমাম টক্সিসিটি, যত উপর দিকে যাবে তত তার টক্সিসিটি বাড়বে, তাই এটাকে কি বলা হচ্ছে, মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন। লিখে দেবো মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন। প্রশ্ন করি, what is the difference between maximum safe concentration and minimum toxic concentration? What is the difference between maximum safe concentration and minimum toxic concentration? এই দুটোর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, একই জিনিসের দুটো নাম। আমি ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন কেন বলছি, কারণ এই অবধি সেফটিটা তার ম্যাক্সিমাম, মানে এর পরে গেলে আর সেটা সেফ থাকবে না, এটা হচ্ছে ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, মানে কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে এই অবধি যখন পৌঁছে যাবে, মানে এই হচ্ছে লাস্ট লিমিট সেফটি, এরপরে আর সেটা সেফ থাকবে না, এবার সে টক্সিক এফেক্ট দেখা দেবে, এর থেকে বেড়ে গেলে সে টক্সিক এফেক্ট দেখা দেবে, যেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। আর এর উপর বেড়ে যাওয়া যত বাড়বে তত কি টক্সিসিটি বাড়বে, তাহলে এটাই হচ্ছে মিনিমাম লেভেল টক্সিসিটি, যত বাড়তে লাগবে তত কি টক্সিসিটি বাড়ছে, সেই জন্য এটাকেই বলা হচ্ছে মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন, বোঝাতে পারলাম? তাহলে কায়দা করে তোকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমএসসি এন্ড এমটিসি, বোথ আর সেম, ঠিক আছে? আর এমইসি মানে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, মানে গ্রাফটার আমি যখন কার্ভটা আঁকছি এই কনসেন্ট্রেশনটা অ্যাটলিস্ট তাকে পৌঁছাতেই হবে, তাহলে সে কাজ করবে। হ্যাঁ, এর থেকে যত বাড়বে তত কাজটা বাড়বে,
যদি এই অবধি না পৌঁছালে সে কাজটা করতে পারবে না, অ্যাটলিস্ট তাকে এই অবধি পৌঁছাতেই হবে, তবে সে কাজটা করতে পারবে। এরপরে যত বাড়বে কাজটা বাড়বে, কাজ বাড়ছে বাড়ছে বাড়ছে, একটা সময় গিয়ে কি হবে, তার কাজ তো পেলাম কিন্তু তার টক্সিক লেভেল কিন্তু এবার দেখা দেবে, এটাকে এই লাইনটাকে ক্রস করে গেলে। তাহলে এই কনসেন্ট্রেশনটাকে আমি কি বলবো, যে কনসেন্ট্রেশনটা ক্রস করে গেলে এবার টক্সিক লেভেল দেখা দেবে, টক্সিসিটি দেখা দেবে, সেটাকে আমরা কি বলবো, ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। এরপরে আর সেফ নেই, এটাই হচ্ছে ম্যাক্সিমাম লেভেল যেটা সেফ। বোঝাতে পারলাম? এবার এই ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন আর মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, এই দুটোর মাঝে এই যে জায়গাটা, এটাকে বলা হয় থেরাপিউটিক উইন্ডো। এটাকে কি বলা হয়? থেরাপিউটিক উইন্ডো। বুঝাতে পারলাম? তার মানে থেরাপিউটিক উইন্ডো মানে সেই জায়গাটা যেটা নাকি এই ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন আর মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন মাঝখানে পড়ে। কেন এটাকে থেরাপিউটিক উইন্ডো বলা হচ্ছে? কারণ মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনের নিচে যদি কার্ভটা থাকতো তাহলে সে থেরাপি দেখাতে পারতো না, কাজ করতে পারতো? পারতো না। আবার ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনের উপরে চলে গেলে সেটা তো টক্সিক হয়ে যাবে, তাই না? যদি ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনের উপরে চলে যায় তাহলে কি হবে, সেটা টক্সিক হয়ে যাবে। তাহলে সেটাকে আমি কাজ দেখাচ্ছে বলতে পারবো না, তার খারাপ দিকটাই দেখা দেবে। তাহলে থেরাপিউটিক উইন্ডো কোনটা, যেখানে আমি অ্যাকচুয়াল থেরাপিটা পাবো। থেরাপিটা কোথায় পাবো? মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন আর ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, এই দুটোর মাঝে জায়গায় থেরাপিটা পাবো। বোঝাতে পারলাম? তাই এই জায়গাটাকে কি বলে, থেরাপিউটিক উইন্ডো। বোঝাতে পারলাম না পারলাম? পারলাম। এবার আমি তিনটে কার্ভ আছে, তোমরা আমাকে বলো। একটা কার্ভ হচ্ছে এই, ঠিক আছে, এটার নাম দিলাম এ নামক ওষুধের কার্ভ। একটা কার্ভ আঁকলাম এই, এটা হচ্ছে বি নামক ওষুধের কার্ভ। আরেকটা কার্ভ যেটা আগে আঁকা ছিল সি, এটা হচ্ছে 3 নম্বর ওষুধের কার্ভ। অ্যাজ আ ডক্টর আমাকে যদি তিনটে ওষুধ হিসাবে বলা হয় কোনো একটা রোগে ব্যবহার করা যায়, এও ব্যবহার বিও সি, আমি অ্যাজ আ ডক্টর কোনটা ব্যবহার করবো? কেন? কারণ এটাকে আমি ওষুধ হিসাবে গণ্যই করবো না, কারণ এটা ওষুধ না, এটা কাজই করবে না। তাহলে দিস ইজ নট আ মেডিসিন। কারণ মেডিসিন হতে গেলে অ্যাটলিস্ট তাকে এমইসিটা রিচ করতে হতো, মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনটা রিচ করতে হতো, এটা তো এফেক্টিভই না, কাজই করবে না। তাহলে আমি এটাকে কনসিডার করবো না। অ্যাজ আ ডক্টর আমি সিকে কনসিডার করবো? কখনোই করবো না, কারণ আমি কখনো চাইবো না যে পেশেন্টের ক্ষতি হোক, তাই তো? টক্সিসিটি দেখা দেবে তার শরীরে, তাহলে আমি সিকেও কনসিডার করবো না। আমি অ্যাজ আ ডক্টর কোনটাকে পছন্দ করবো? বুঝাতে পারলাম? ফার্মাকোলজি কিন্তু খুব শক্ত একটা সাবজেক্ট, আমি যতটা সহজ করে বলার চেষ্টা করছি এখানে। কনসেপ্ট ক্লিয়ার না হলে এখনো বল, তারপরে আমি তাহলে ফার্দার এগোবো। I want response from each one of you. আমি কি বোঝাতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? ঘুম পাচ্ছে না তো? ইন্টারেস্টিং লাগছে না? বুঝছি এটা? ব্রেক লাগলে বলিস, ঠিক আছে? বেশিক্ষণ নেবো না। বল, আমাকে বল, নিজেদের মধ্যে না বলে বল, কি বলছিস? হ্যাঁ স্যার কিছু পড়াতে পারছেন, এসে আমার পুরো টাইমটা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ রোদ উঠেছে, বাহ। এখন মনটা বাইরে, দেখ কিন্তু মন বাইরে, ক্লাসের দিকে মন নেই, বাইরে রোদ উঠেছে, বান্ধবীটা অপেক্ষা করছে। যাই হোক, এবার ধর একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আমি আবার সেই কার্ভ আঁকছি, আমি ওয়াই অ্যাক্সিস বরাবর কি আঁকি বল? কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড, কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন ব্লাড, তাই তো? আমি ছোট করে কনসেন্ট্রেশন লিখলাম, বারবার রফ দিয়েছি, ঠিক আছে? কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন ব্লাড। এক্স অ্যাক্সিস আমি কি আঁকি? টাইম প্লট করি, তাই তো? এক্স অ্যাক্সিস আমি টাইম প্লট করি। আচ্ছা, এবার এরকম কোনো একটা কনসেন্ট, ধর আমি কাউ রেখেছি কোনো একটা মেডিসিন যেটা অ্যাবজর্ব হয়ে আমার রক্তে আসছে, তাই তো? ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনই চিন্তা করা কথা। এরকম কোনো একটা কনসেন্ট্রেশন, এই যে ওরাল রুটে আমি কোন ওষুধ নিয়েছি, আমি বললাম অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে যেটা ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, ঠিক আছে? এবার অ্যান্টিবায়োটিক কত রকমের হয়, কি কি ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্স থাকে, ওগুলো পরে আলোচনা করবো। আপাতত আমি কি জানলাম, অ্যান্টিবায়োটিক নিয়েছি যেটা নাকি ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করছে, ঠিক আছে? এবার এটা কোন ধরনের অ্যান্টিবায়োটিক না, ধর এই যে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটা অ্যাটলিস্ট পৌঁছাতেই হবে ব্যাকটেরিয়াকে ইনহিবিট করার জন্য।
ব্যাকটেরিয়াকে ইনহিবিট করার জন্য মানে ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করার জন্য। ঠিক আছে, এই কনসেন্ট্রেশনটা যদি না পৌঁছায় তাহলে কিন্তু ওই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এই কনসেন্ট্রেশনটাকে সেক্ষেত্রে বলা হবে এমআইসি। এমআইসি মানে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। বোঝাতে পারলাম? লিখে দেবো, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন মানে এই কনসেন্ট্রেশনটা অ্যাটলিস্ট তাকে পৌঁছাতেই হবে, না হলে কিন্তু ওই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করবে না। বুঝতে পারলাম? ধরো আমি অ্যাজিথ্রোমাইসিন নিচ্ছি। অ্যাজিথ্রোমাইসিন কি করে? ব্যাকটেরিয়ার রাইবোসোমের উপরে কাজ করে। কিভাবে কাজ করে আমরা পরে দেখবো। আর রাইবোসোম কি করে আমরা জানি, প্রোটিন সিনথেসিস করে, তাই তো? তাহলে ব্যাকটেরিয়ার জন্য প্রোটিন কে বানায়? ওই ব্যাকটেরিয়ার রাইবোসোম বানায়। এবার অ্যাজিথ্রোমাইসিন কি করছে? ওই রাইবোসোমের উপরে প্রভাব ফেলে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসটাকে বন্ধ করে দিচ্ছে। তাহলে কি ব্যাকটেরিয়াল গ্রোথ হবে? হবে না, তাই তো? তাহলে অ্যাজিথ্রোমাইসিনের আমরা যদি কার্ভ আঁকি, অ্যাজিথ্রোমাইসিনকে অ্যাটলিস্ট এই এমআইসিটা পৌঁছাতেই হবে, তবেই অ্যাজিথ্রোমাইসিন কাজ করতে পারবে। এবং সে পৌঁছেছে বলেই সেটা একটা ভালো অ্যান্টিবায়োটিক। অ্যাজিথ্রোমাইসিনের কার্ভটা যদি এরকম হতো তাহলে কি আমরা অ্যাজিথ্রোমাইসিনকে মার্কেটে আনতে পারতাম? পারতাম না, কারণ সেটা ওষুধই না, কোনো অ্যান্টিবায়োটিক না, কাজই করতে পারবে না। তাহলে অ্যাজিথ্রোমাইসিনের এমআইসি আমি যদি দেখি, এমআইসি মানে তার মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন কত, ওই ব্যাকটেরিয়াটার গ্রোথটাকে ইনহিবিট করার জন্য, ব্যাকটেরিয়াল গ্রোথটাকে আটকানোর জন্য, ইনহিবিট করার জন্য, সেটাকে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। বোঝাতে পারলাম? আচ্ছা, এদিকে আমি আরেকটা কার্ভ আঁকছি। ওয়াই অ্যাক্সিসে কি আঁকি বল? পুরোটা বলতে হবে, বলতে বলতে তৈরি হয়ে যাবে, খালি কনসেন্ট্রেশন বলতে হবে না। তোর নাম কি? মিলন গড়াই, তাই তো? ওর নাম মি বললে হবে? ওর নাম তো বলতে হবে মিলন গড়াই, তাহলে তো বুঝতে পারবে। তাহলে এদিকে আমি কি আছি বল? কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন ব্লাড। আমি শর্টে কনসেন্ট্রেশন বলে দিলাম। এদিকে আমি কি প্লট করছি? টাইম, তাই তো? এবার এদিকে আমি একটা কার্ভ এঁকেছি। ধর এখানে আমি এরকম একটা কোনো কনসেন্ট্রেশন দেখছি, যে কনসেন্ট্রেশনটা অ্যাটলিস্ট পৌঁছাতেই হবে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার জন্য। এটাকে কি বলা হয়? মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন, এমবিসি। এমবিসি মানে মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। বোঝাতে পারলাম? লিখে দেবো, মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। সাইডাল কথা মানে হচ্ছে মেরে ফেলা। তার মানে অ্যাটলিস্ট ওই অ্যান্টিবায়োটিকটাকে এই কনসেন্ট্রেশনটা রিচ করতেই হবে, তবেই কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়াকে মারতে পারবে। বোঝাতে পারলাম? আর এক্ষেত্রে আমরা এমআইসিতে কি দেখেছি? অ্যাটলিস্ট সেই অ্যান্টিবায়োটিকটাকে এই কনসেন্ট্রেশনে পৌঁছাতেই হবে যাতে সে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে দিতে পারে। বোঝাতে পারলাম? এবারে অ্যান্টিবায়োটিক এরকমও আছে, ধর একটা কনসেন্ট্রেশনে সেটা ইনহিবিট করছে, ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করছে। আমি আরো বেশি পরিমাণ আমি অ্যান্টিবায়োটিক দিলাম, তার কনসেন্ট্রেশন রক্তে আরো বাড়িয়ে দিলাম, তখন কিন্তু সেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। বোঝাতে পারলাম? ধর আমি অ্যাজিথ্রোমাইসিন যখন বললাম, অ্যাজিথ্রোমাইসিনের উদাহরণ দিচ্ছি। অ্যাজিথ্রোমাইসিন আমি নিলাম, অ্যাজিথ্রোমাইসিন একটা কনসেন্ট্রেশনে কি করবে? ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে দেবে। ঠিক আছে, ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে দেবে, তাহলে এমআইসিটা পৌঁছালো। এবার আমি অ্যাজিথ্রোমাইসিনের কনসেন্ট্রেশন আরো বাড়িয়ে দিলাম, তাহলে তার যখন কনসেন্ট্রেশন আরো বেড়ে গেল রক্তে, তখন যে কনসেন্ট্রেশনে সে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে সেটাকে আমি কি বলবো? এমবিসি। তাহলে আমি যদি অ্যাজিথ্রোমাইসিনের ক্ষেত্রে দেখি কার ভ্যালু বেশি হবে, এমআইসির ভ্যালু বেশি হবে না এমবিসির ভ্যালু বেশি হবে? এমবিসি। কেন? কারণ কম কনসেন্ট্রেশনে সে কি করছে? ব্যাকটেরিয়াকে ইনহিবিট করছে, বেশি কনসেন্ট্রেশনে সে ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। বুঝছি এটা? কিছু মুখস্থ করার মতো লাগছে কি? মুখস্থ করতে হবে পুরোটা, কিন্তু কনসেপ্ট। কোনটা বুঝিস বল আমাকে, বল আমাকে বল। এমবিসি, মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। সাইডাল কথার মানে হচ্ছে মেরে ফেলা, মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। আর এমআইসি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। কোন মিনিমাম কনসেন্ট্রেশনে ও ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করতে পারবে, সেটা হচ্ছে এমআইসি। আর এমবিসি মানে মিনিমাম কোন কনসেন্ট্রেশনে পৌঁছাতে হবে তাকে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার জন্য। বোঝাতে পারলাম? সেটা মিনিমাম
ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন। ক্লিয়ার? এবার অ্যান্টিবায়োটিক একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, আর এটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। এখানে না তোরা ম্যাক্সিমাম সময় একটা ভুল করিস, সেটা হচ্ছে এদিকে যেমন ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক বলছিস, তোরা এদিকে সে ব্যাকটেরিওসাইডাল করে দিস। ব্যাকটেরিওসাইডাল না, কিন্তু এটা মাথায় রাখবি, ব্যাকটেরিসাইডাল। ব্যাকটেরিসাইডাল কথাটা একসাথে আমি এরকম ভেঙে লিখলাম তোদের বোঝার সুবিধার জন্য। ব্যাকটেরিসাইডাল, ব্যাকটেরিওসাইডাল না, কিন্তু ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। কিন্তু এদিকে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু ব্যাকটেরিস্ট্যাটিক না, এটা ব্যাকটেরিওস্ট্যাটিক, আর এটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। এবার ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কোনগুলো? যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে দেয় তাদেরকে কি বলা হয়? ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। বুঝাতে পারলাম? এটা কি করছে? ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে দিচ্ছে, ব্যাকটেরিয়াল গ্রোথটাকে হতে দিচ্ছে না, তাকে আটকে দিচ্ছে, ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে দিচ্ছে, তাহলে হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। আর ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক মানে যারা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করছে। ধর আমি একটা উদাহরণ দিই, দিবেন্দ্র এদিকে আয়, এদিকে আয়। ধর আমি অ্যান্টিবায়োটিক, দিব্যেন্দু স্যার অ্যান্টিবায়োটিক, ঠিক আছে? দিব্যেন্দু স্যারের একটু প্রাণে মায়া দেওয়া আছে, আমার মতো খেড়ুস না। এবার তোকেও কিডন্যাপ করে নিয়ে চলে আসলো, এনে সেন্টারে হাত পা বেঁধে রেখে দিল, ডাইরেক্টলি মারলো না, হাত পা বেঁধে রেখে দিল, খেতে দিল না, তাহলে কি হবে? তুই আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বি, হয়ে শেষ হয়ে যাবি। আর আমি কি? আমি হচ্ছে খেড়ুস, একদম ছুরি আনলাম, মানে পেটে ঢুকিয়ে দিলাম। তাহলে দিব্যেন্দু স্যার কোন ধরনের অ্যান্টিবায়োটিক আর আমি কোন ধরনের অ্যান্টিবায়োটিক? আমি হচ্ছে ব্যাকটেরিসাইডাল, ব্যাকটেরিওসাইডাল না, ব্যাকটেরিসাইডাল। আমি ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, আর দিব্যেন্দু হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। বুঝতে পারলাম? এদিকে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, এদিকে ব্যাকটেরিসাইডাল। ঠিক আছে? যা। এবার ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কি করছে? ব্যাকটেরিয়াল গ্রোথটাকে আটকে দিচ্ছে, তার প্রোটিন সিনথেসিস হয়তো বন্ধ করে দিচ্ছে, তাই তো? এবার কি হচ্ছে? সে দুর্বল হয়ে পড়ছে, তার গ্রোথ হচ্ছে না, শরীরের ইমিউনিটি তাকে মেরে বাইরে বার করে দিচ্ছে। সে নিজে হাতে মারলো না, কাকে দিয়ে মারালো? শরীরকে দিয়ে মারালো। কারণ কি? সে দুর্বল হয়ে পড়েছে, শরীরে তো ইমিউনিটি আছে, শরীরের ইমিউনিটি ওকে শেষ করে দিল। এইগুলোকে বলে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। যদি উদাহরণ দিতে হয়, অ্যাজিথ্রোমাইসিন, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। কিন্তু যদি কোনো অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে দেয়, কিভাবে কিল করবে সেটা তার মেকানিজম অফ অ্যাকশন আমরা পরে পড়বো। হয়তো তার ডিএনএ এর উপর এফেক্ট করছে, হয়তো তার সেল ওয়ালটাকে তৈরি হতে দিচ্ছে না, অনেকভাবে সে কাজ করতে পারে। আলটিমেটলি সে ডাইরেক্টলি ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে দিচ্ছে। ঠিক আছে? তাদেরকে বলা হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। যেমন আমি যদি উদাহরণ দিই, অ্যামক্সিসিলিন। অ্যামক্সিসিলিন কি করে? ব্যাকটেরিয়াল সেল ওয়ালটাই তৈরি হতে দেয় না। এবার ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা দরকার ব্যাকটেরিয়াটা মানে বেঁচে থাকার জন্য, তার যদি সেল ওয়ালটাকে সে তৈরি না হতে দেয়, তাহলে কি হবে? ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারবে না, ব্যাকটেরিয়াকে সে ডাইরেক্টলি মেরে দিল তার সেল ওয়াল তৈরি না হতে দিয়ে। তাহলে অ্যামক্সিসিলিন হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। বুঝতে পারলাম? সেরকম ফ্লোরোকুইনোলন্স আমরা যদি দেখি, ফ্লোরোকুইনোলন্স ক্লাস অফ অ্যান্টিবায়োটিক, যেমন সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, এগুলো কি? এগুলো হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। আমি যত বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক দেখবো, ঠিক আছে, যেমন সেফালোস্পোরিন ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্স আমি যদি দেখি, সেগুলো হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। অ্যামক্সিসিলিনও কিন্তু বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এবার নামগুলো একটু তাদের শক্ত লাগছে, বিটা ল্যাকটাম আবার কি, ফ্লোরোকুইনোলন আবার কি, চাপ নেওয়ার দরকার নেই, আমরা ওষুধের মেকানিজম অফ অ্যাকশন পড়াবো। ঠিক আছে? আপাতত কি বুঝলাম? ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কি করে? ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে। ব্যাকটেরিয়াল গ্রোথ মানে কি? ব্যাকটেরিয়াটা সাইজে বেড়ে যাচ্ছে না, ব্যাকটেরিয়াটা যে মাল্টিপ্লাই করছে, তাই তো? একটা থেকে দুটো, দুটো থেকে চার, এই যে ব্যাকটেরিয়াল প্রলিফারেশন হচ্ছে, ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে, সেটাকে ইনহিবিট করছে। বুঝাতে পারলাম? তাকে বাড়তে দিচ্ছে না, সংখ্যায় বাড়তে দিচ্ছে না, সেটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। আর ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক কি করছে? ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি। বুঝাতে পারলাম? দেখ, ওষুধকে আমরা কিসের সঙ্গে তুলনা করেছিলাম? আত্মীয়র সাথে, তাই না?
আর আমাদের শরীরটাকে কিসের সঙ্গে তুলনা করেছিলাম? আমাদের ঘরের সঙ্গে, আমাদের বাড়ির সঙ্গে। এবার আত্মীয় যখন আমাদের বাড়িতে আসে আমাদের ভালো লাগে, ভালো লাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো লাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন আত্মীয় আমাদের বাড়িতে আসে আমাদের বিরক্ত হয়। কেন? কারণ সেই আত্মীয় ভালো না। আমার বাড়িতে এসে পিএনপিসি শুরু করে দেয় সে। পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা, যেটা আমার পছন্দ না, তাই তো? এবার তাহলে সেই সকল আত্মীয় যখন আমার বাড়িতে আসবে আমার বিরক্ত লাগবে, তাই না? এবার ওষুধের ক্ষেত্রেও তাই। ওষুধের যে পুরোটাই ভালো এফেক্ট তা তো না, কি বলেছি, তার ম্যাক্সিমামটা ভালো এফেক্ট। বেশিরভাগ আত্মীয় আসলে যেমন আমাদের ভালো লাগে, তাহলে ওষুধের ক্ষেত্রে তাই বেশিরভাগটাই হচ্ছে ভালো এফেক্ট, কিন্তু কিছু কিছু আত্মীয় আসলে আমাদের বিরক্ত লাগে, তাই তো? সেরকম ওষুধেরও কিছু আমরা খারাপ এফেক্ট দেখতে পাই। এবার সেটাকে আমরা সাইড এফেক্ট বলবো না অ্যাডভার্স এফেক্ট বলবো, এটা একটা প্রশ্ন। এবার ওষুধের খারাপ প্রভাব তো থাকবে আমাদের সবসময়, যদি ওষুধটা আমাদের শরীর থেকে না বেরোয়। এক তো খেলাম বেরিয়ে গেল, তার বেশিরভাগটা আমরা বেনিফিশিয়াল এফেক্ট পাবো, কিছুটা খারাপ এফেক্ট পেলেও পেতে পারি, না পেলেও নাও পেতে পারি। কিন্তু যদি ওষুধটা আমার শরীরে থেকে যায় তাহলে সেটা তো উচিত না, সেটা তো উচিত না। তখন তার হার্মফুল এফেক্ট দেখা দেবে। তাই ওষুধটা বেরিয়ে যাওয়া ভালো, যার জন্য আমরা এক্সক্রিশন বা এলিমিনেশন অফ দ্য ড্রাগ করেছিলাম, তাই তো? আত্মীয়র ক্ষেত্রে কি? আত্মীয় যখন আমাদের বাড়িতে আসে খুব ভালো, তিনি আসবেন, কিছুটা সময় আমাদের সঙ্গে কাটাবেন, তারপরে তিনি চলে যাবেন, সেই জন্যই তিনি আত্মীয়। কিন্তু তিনি যদি থেকে যেতেন তিনি তো আত্মীয় হতেন না। আর থেকে গেলে মুশকিলটা কি? থেকে গেল, আসলো, খুব সুন্দর, খুব ভালো লাগলো, একদিন, দুদিন, এক সপ্তাহ, কিন্তু ওঠার আর নাম করছে না, যাওয়ার আর নাম করছে না। তখনই কি হবে? আমাদের সংসারের ছোটখাটো বিষয় নাক গলাতে লাগবে। এই এখন ঘড়িতে কটা বাজে, তুই এখন বাড়ি থেকে ফিরলি, এখন রাত্রি 11:30টার সময় কোনো ভদ্রবাড়ির ছেলে বাড়িতে ফেরে? আরে আমি ভদ্রবাড়ির ছেলে কি না ছেলে সেটা আমার মা বুঝবে, তুমি কে বলার? গায়ে লেগে যাবে কথাটা। আরে এখন সকাল 7টা বেজে গেছে, তুই এখনো ঘুমাচ্ছিস? এই বয়সে জানিস আমরা কি করতাম? আমি হাতে ব্যাগ নিয়ে বাজারে বেরিয়ে, তুমি বেরোতে বেরো না, তুমি আমার সংসারে কেন কথা বলছো? হয় না? কিছু আত্মীয় থাকে দেখবি এরকম, মানে থেকে গেলেই মুশকিল। তুই আজকে জানিস ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, তুই পড়াশোনা করে একদম রেডি হয়ে বসে রয়েছিস, আজকে সন্ধ্যাবেলা আমি কারুকে দেখবো, আমি টিভির সামনে বসে থাকবো, ইন্ডিয়া পাকিস্তানের খেলা। এই বাবু একটু টিভিটা ঘোরা না, ওই স্বামী, ওই কি বলে, ওই বউ আর শাশুড়ির ঝগড়াটা ওই সিরিয়ালে দেখতে হবে, ওটা কিন্তু দারুণ, ওটা মিস করা যাবে না। তো বিরক্ত লাগবে না? তারপরে আত্মীয় থেকে যাওয়া মানেই এবার তার টক্সিক এফেক্ট দেখা দিচ্ছে, তার থেকে তার চলে যাওয়া। কিছু সময় আসো বাবা, কাটাও, তারপরে বেরিয়ে যাও। ওষুধও তাই, ওষুধ আমাদের শরীরে ঢুকলো, তার কাজ দেখালো, বেরিয়ে যা। থেকে গেলেই, অ্যাকুমুলেট হয়ে গেলেই শরীরের মধ্যে, তখনই বিপদ, তখনই তার খারাপ এফেক্ট দেখা দেবে। বোঝাতে পারলাম? আর যখনই তার খারাপ এফেক্ট দেখা দেবে, এই টক্সিক জিনিসগুলো নিয়ে যখন পড়াশোনা করবো, সেটাকে আমরা কি বলবো? টক্সিকোলজি। বোঝাতে পারলাম? যাই হোক, এবার আমরা ওষুধের সাইড এফেক্ট আর অ্যাডভার্স এফেক্টের একটা উদাহরণ দিই। দেখ, সাইড এফেক্ট কথাটার মানে হচ্ছে ওষুধটার যে মেন এফেক্ট তার সাইডে আরেকটা কোনো এফেক্ট। ওষুধটার যেটা এফেক্ট তার সাইডে আরেকটা এফেক্টকে বলা হয় সাইড এফেক্ট। এবার সাইড এফেক্ট মানেই যে সেটা খারাপ তা কিন্তু না। বোঝাতে পারলাম? কিন্তু সেটা যদি ডেঞ্জারাস হয় তখন আমরা সেটাকে অ্যাডভার্স এফেক্ট বলবো। বোঝাতে পারলাম? তাহলে আমি কি বলতে পারি যে অল অ্যাডভার্স এফেক্টস আর সাইড এফেক্ট, বাট অল সাইড এফেক্টস আর নট অ্যাডভার্স এফেক্ট? বোঝাতে পারলাম? একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধর, পুরুষদের বয়স বাড়লে অনেক সময় তাদের প্রস্টেটে সমস্যা দেখা দেয়। ধর একটা প্রবলেম যেটাকে বলে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। আমরা জানি জিনিসটা কি? জানি না। প্রস্টেট গ্ল্যান্ডটা কেমন হয়? ধর এটা ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার আমরা জানি কিডনিতে রক্ত ফিল্টার হয়েছে, ওই ইউরিন তৈরি হয়েছে, এবার তার তো একটা স্টোরেজ দরকার। ওটা কোথায় স্টোর হয়? ইউরিনারি ব্লাডারে স্টোর হয়। ঠিক আছে? এবার ইউরিনারি ব্লাডারে স্টোর হতে হতে যখন ওটা একটা লেভেল অবধি ভরে যাবে তখন সেটা কি দিয়ে বেরোবে? একটা পাইপ দিয়ে বেরোবে। এটাকে কি বলা হয়? বল। ইউরেথ্রা। ভেরি গুড, এটাকে বলে ইউরেথ্রা। এটাকে কি বলা হয়? ইউরেথ্রা। আর ইউরেটার কোনগুলো তাহলে? যেটা কিডনি থেকে ইউরিনারি ব্লাডের মধ্যে ঢুকছে, যেটা মানে পেয়ার অফ ইউরেটার্স থাকে, এটা হচ্ছে ইউরেটার। বুঝাতে পারলাম? এদিকে কোন কিডনি রয়েছে? লেফট কিডনি। এদিকে কোন কিডনি রয়েছে? রাইট কিডনি। ছবিটা এরকম করে চিন্তা করেন, এটা ডান দিকে, এটা বাম দিকে। এদিকে কি রয়েছে? রাইট কিডনি। এদিকে কি রয়েছে? লেফট কিডনি। তাহলে রাইট কিডনি থেকে রাইট ইউরেটার নেমেছে,
এসে ইউরিনারি ব্লাডারে ঢুকছে, লেফট কিডনি থেকে লেফট ইউরেটার বেরিয়েছে, সেটা ইউরিনারি ব্লাডারে ঢুকছে, এখান থেকে কি এসে পড়ছে, ইউরিন এসে পড়ছে, এসে কোথায় জমা হচ্ছে, ইউরিনারি ব্লাডারে জমা হচ্ছে। যখন একটা লেভেল অব্দি ভরে যাবে ইউরিনারি ব্লাডার, তখন শরীর কি চাইবে এটাকে বার করে দিতে, কিসের মাধ্যমে বেরোবে, ইউরেথ্রা দিয়ে বেরোবে। এই যে নিচে যে ছিদ্রটা, এটাকে কি বলা হয়, ইউরেথ্রাল মিটাস। এই যে ওরিফিসটা, ছিদ্রটা, এটাকে কি বলে, ইউরেথ্রাল মিটাস। লিখে দিচ্ছি, ইউরেথ্রাল মিটাস। মিটাস মানে হচ্ছে ওরিফিস, ছিদ্র, এখান থেকে বেরোবে ইউরিনটা, তাই তো, এটা আমরা জানি। এবার পুরুষদের ক্ষেত্রে এই ইউরেথ্রাকে ঘিরে এখানে এক ধরনের গ্ল্যান্ড থাকে, এটাকে বলে প্রস্টেট। এটা কি বলা হয়, প্রস্টেট গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড। বোঝাতে পারলাম? এবার জিনিসটা কেমন হয় বলতে, একটা আপেল চিন্তা করো, আপেল, ঠিক আছে, ধরো কেমন দেখো, এখানে তো আপেল নেই, এবার তোদের বোঝাতে আপেল আনতে হবে আমাকে। ধর একটা আপেল, আপেলটাকে ফুটো করে তুই একটা স্ট্রকে ঢুকিয়ে দিয়েছিস, আপেলটাকে ফুটো করে একটা স্ট্র ঢুকিয়ে দিয়েছিস, এই স্ট্রটা হচ্ছে ইউরেথ্রা, বোঝাতে পারছি? আর তার চতুর্দিকে কি ঘিরে রয়েছে, এরকম দেখাস না, বিচ্ছি দেখা যাচ্ছে, যাই হোক ওটাকে পুরো ঘিরে কি রয়েছে, আপেলটা রয়েছে, বোঝাতে পারলাম? এবার বয়স বাড়ার সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় কি হয়, এই প্রস্টেটের যে সেল যেগুলো রয়েছে, এটাকে বলা হয় হাইপারপ্লেসিয়া। এটাকে কি বলা হয়, হাইপারপ্লেসিয়া। ঠিক আছে, দুটো জিনিস একটু জেনে রাখতে হবে, একটা হচ্ছে হাইপারট্রফি আর হাইপারপ্লেসিয়া। হাইপারট্রফি মানে একটু নোট করে রাখ, সেটা হচ্ছে যে সেলের সাইজটা বাড়বে, হাইপারপ্লেসিয়া মানে হচ্ছে নাম্বার অফ সেলস বাড়বে। বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া কি হচ্ছে, হাইপারপ্লেসিয়া, প্লেসিয়া এসআই, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া কি হচ্ছে, নাম্বার অফ সেলস বাড়ছে, কিন্তু এটাকে বিনাইন বলছি। বিনাইন মানে কি, নন ক্যান্সারাস। ক্যান্সারে কি হয়, অতিরিক্ত পরিমাণ সেল বাড়তে লাগে, এখানেও বাড়ছে, কিন্তু এটা ক্যান্সারাস না, তাই বিনাইন। আর যেহেতু নাম্বার অফ সেলস বাড়ছে, তাহলে কি হবে, জায়গাটার মধ্যে অনেক বেশি প্রেশার পড়ছে, এই যে ইউরেথ্রা যেটা রয়েছে, ইউরেথ্রাটা কি হয়ে যাচ্ছে, কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, সেই জন্যই প্রবলেমগুলো দেখা দিচ্ছে যেগুলো আমরা আলোচনা করলাম। ক্লিয়ার? তাহলে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া কি হচ্ছে, নাম্বার অফ সেলস বাড়ছে, কিন্তু যদিও নাম্বার অফ সেলস বাড়ে, সেটা কিন্তু ক্যান্সারাস না, ম্যালিগন্যান্ট না, সেটাকে কি বলছি আমরা, হাইপারপ্লেসিয়া। আর হাইপারট্রফি মানে কি, হাইপারট্রফি মানে নাম্বার অফ সেলস বাড়ছে না, সেলের সাইজটা বেড়ে যাচ্ছে, আয়তনটা বেড়ে যাচ্ছে, বুঝতে পারলাম? এবার যখন বেড়ে যাবে, যখন প্রস্টেটটার মধ্যে সেলগুলো বেড়ে যাবে, তখন কি ইউরেথ্রাটার উপরে প্রেশার পড়বে, দুদিক দিয়ে পড়বে তো, পড়বে তো, তাহলে ইউরেথ্রাটা কি হয়ে যাবে, সরু হয়ে যাবে, তাহলে তো বাথরুম করতে অসুবিধা হবে। বোঝাতে পারছি কি পারছি না? ধর আজকে ইয়ং বাচ্চা, তোদের মতো একটা ছেলে, সে যখন দেওয়ালের সামনে দাঁড়িয়ে হিসু করে, তখন কি করে, হ্যাঁ লাভ সাইন আঁকছে, সুন্দর, কত ফ্লোটা তো অনেক হয়ে গিয়ে পড়ছে। কিন্তু বুড়ো হাবড়া লোক হয়, সে চাইলেও করতে পারে না, সে শরীরই দুলিয়ে যাবে, তার দেওয়াল অব্দি আর হিসুটা গিয়ে পৌঁছাবে না, কেন, তার পায়ের কাছে হিসুটা এসে পড়ছে। মানে একটা দেখ জোকস, একটা অল্প বয়সী বাচ্চার ইউরিনটা কেমন করে যাবে, একটা ফ্লো হয়ে যাবে, কারণ তার পাইপটা ক্লিয়ার, ফ্লোটা থাকবে। কিন্তু একটা বয়স্ক মানুষের কি হবে, তার পায়ের কাছে পড়বে, যার জন্য বয়স্ক মানুষ যখন দেখবি হিসু করে, একটু ঝুঁকে গিয়ে করে, কারণ দেওয়াল ধরে করে। কেন, মানে তার সামনে পড়বে না তো, তার পায়ে পড়বে তো, তার প্যান্টে পড়বে তো, কেন, কারণ তার প্রস্টেট বেড়ে গেছে। বল, এজেড হলে তার চান্সেস বেশি। ঠিক আছে, যত বয়স বাড়বে প্রস্টেটের প্রবলেম হওয়ার, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া হওয়ার চান্সেস বেশি। ঠিক আছে, যাই হোক আমরা ওগুলো পরে আসবো, ওগুলো পরে আসবো। তাহলে এই প্রবলেমটাকে কি বলে, বিপিএইচ, বিপিএইচ অর্থাৎ বিনাইন, বিনাইন মানে হচ্ছে নন ক্যান্সারাস। ঠিক আছে, মানে এটা ক্যান্সার না, মানে ওরকম ভয় পাওয়ার কিছু নেই যে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার না, বিনাইন। ঠিক আছে, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। এবার এই যে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া, এখানে দুটো ওষুধ ব্যবহার করা হয়। কি কি, একটা ফিনাস্টেরাইড টাইপের কিছু ব্যবহার করা হয়, ফিনাস্টেরাইড, ডুটাস্টেরাইড। এই যে ফিনাস্টেরাইড, ফিনাস্টেরাইড কিসে ব্যবহার করছে, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া ব্যবহার করা হচ্ছে। কিন্তু দেখা গেছে এই ফিনাস্টেরাইডের এই প্রস্টেটে কাজ করার পাশাপাশি তার আরেকটা এফেক্টও আছে। কি করে, চুল গজাতে সাহায্য করে, চুল গজাতে সাহায্য করে।
ঠিক আছে? এবার যে মানুষটার মাথায় টাক, তার যদি দু চারটে চুল গজায় বলো, তার কি খারাপ লাগবে? তাহলে এই সাইড এফেক্টটাকে আমি খারাপ বলতে পারি? পারি না। বোঝাতে পারলাম? তাহলে আমি ফিনাস্টেরাইড কোথায় ব্যবহার করছি? বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া ব্যবহার করছি। সেটাকে আমি কম ডোজে কোথায় ব্যবহার করছি? মাথায় চুল গজানোর জন্য। কেন? কারণ তার সাইড এফেক্টটা আমি কাজে লাগাচ্ছি। কিন্তু এটা সাইড এফেক্ট, কিন্তু ক্ষতিকারক এফেক্ট সেটা না। বোঝাতে পারলাম? ঠিক আরেকটা জিনিস, এরকম ওষুধ আছে মিনক্সিডিল। মিনক্সিডিল অ্যাকচুয়ালি হাইপার টেনশনের ওষুধ। হাইপার টেনশন মানে হাই ব্লাড প্রেশারের ওষুধ। সেটাও যখন মাথায় লাগানো হয়, সেখানেও দেখা যায় যে চুল গজায়। তাহলে সেটাও তো তার সাইডে একটা এফেক্ট। বোঝাতে পারছি? তাহলে টেকো মানুষের মাথায় যদি মিনক্সিডিল ডলা হয়, আর তাকে যদি ফিনাস্টেরাইড কম ডোজে খাওয়ানো হয়, আর তার যদি টাকের মধ্যে দু চারটে ধানদুব্য গজায়, তার কি খারাপ লাগবে? তাহলে সাইড এফেক্টটাকে এফেক্ট হিসাবে কাজে লাগানো হলো। তার মানে সাইড এফেক্ট মানেই যে সেটা খারাপ তা কিন্তু না। দুটোরই আমি কি কাজে লাগাচ্ছি? সাইডের এফেক্টটাকে কাজে লাগাচ্ছি। এফেক্টের পাশে যে সাইডে যে এফেক্ট, সেটাকে কাজে লাগাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এবার ধর কোনো একটা ওষুধ কারোকে দেওয়া হলো, তার মারাত্মক একটা কিছু ক্ষতি হয়ে গেল সাইডে কোনো এফেক্টের জন্য, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়ে গেল। ঠিক আছে? তাহলে সেটা তো আমি চাইনি। তাহলে সেটাকে আমি কি বলবো? অ্যাডভার্স। বোঝাতে পারলাম? সবসময় যে সাইডের এফেক্টটা ভালো হবে তা কিন্তু না। সাইড এফেক্ট যে থাকবে এমনও না, থাকতেও পারে নাও থাকতে পারে। মানে আমি অ্যামক্সিসিলিন খেলাম, আমার পেট ছাড়ে না, কিন্তু দিব্যেন্দু স্যার অ্যামক্সিসিলিন করে দিব্যেন্দু স্যারের পেট ছেড়ে দেয়। তার মানে কি? আমার বডি ওটাকে নিয়ে নিল, দিব্যেন্দুর বডি ওটা নিতে পারলো না। তাহলে দিব্যেন্দুর ক্ষেত্রে ওটা সাইড এফেক্ট দেখালো, আমার ক্ষেত্রে সেটা দেখাতে পারলো না, আমার শরীর সেটাকে নিতে পেরেছে। বুঝতে পারলাম? ধর ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ খেলে ব্যথা কমলো, এটা তার এফেক্ট, এটা তার এফেক্ট। কিন্তু অনেক সময় ব্যথার ওষুধ খেলে প্রচন্ড মানে জিআই আপসেট হয়। ঠিক আছে? তাহলে সেটা তো আমি চাইনি। তাহলে এই যে সাইড এফেক্ট, এটা হচ্ছে আনডিজায়ারেবল এফেক্ট। বুঝতে পারছি? এবার ব্যথার ওষুধ আমি যদি প্রত্যেক দিন খেতে লাগি, ব্যথার ওষুধ বলতে এনএসআইডি, যেটা আমি বললাম নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, আমি প্রত্যেক দিন খাচ্ছি, প্রত্যেক দিন খাচ্ছি। আমার ব্যথা আছে, ক্রনিক পেন, আমি রোজ ব্যথার ওষুধ খাচ্ছি। তাহলে কি হবে? আমার আলসার হওয়ার চান্সেস রয়েছে, আমার কিডনিটা খারাপ হওয়ার চান্সেস রয়েছে, আমার হার্টের সমস্যা, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হওয়ার চান্সেস রয়েছে। কেন রয়েছে? আমরা যখন মেকানিজম অফ অ্যাকশন অফ এনএসআইডি করবো, তখন আমাদের কাছে ক্লিয়ার হবে। কিন্তু এই যে জিনিসগুলো আমি বললাম, যে আলসার হওয়া, কিডনিটা নষ্ট হয়ে যাওয়া, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, এগুলো তো আমি এফেক্টটা চাইনি। এগুলো হচ্ছে তার আনডিজায়ারেবল এফেক্ট, অর্থাৎ সাইড এফেক্টগুলো খারাপ। বুঝতে পারলাম? কিন্তু ওষুধটা যে আমার ব্যথা কমাচ্ছে, এটা তার এফেক্ট। কিভাবে কমাচ্ছে আমরা তার মেকানিজম অফ অ্যাকশনে পড়বো, ফার্মাকোডাইনামিক্সে। আর তার সাইড এফেক্টগুলো কেন হচ্ছে সেটা আমরা ফার্মাকোডাইনামিক্সে পড়বো। তাহলে ফার্মাকোডাইনামিক্সের মধ্যে আমরা কি কি পড়ছি? মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ড্রাগ, আর একটা হচ্ছে তার সাইড এফেক্ট। বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? আচ্ছা, আর কিছু আমরা মিস করছি দিব্যেন্দু আমাদের কোর্স থেকে আজকের জন্য? আরেকটা জিনিস মিস করছি, রেজিস্ট্যান্স আর টলারেন্স। এই দুটোর পার্থক্য কি? রেজিস্ট্যান্স আর টলারেন্স, ধর আমি একটা অ্যান্টিবায়োটিক নিতাম, ঠিক আছে, আজ থেকে 10 বছর আগে অ্যান্টিবায়োটিকটা দারুণ কাজ করতো, কিন্তু আজকে সেই অ্যান্টিবায়োটিকটা কাজ করে না। কেন? রেজিস্ট্যান্স হয়ে গেছে। অনেক কারণ হতে পারে, সব থেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে সব থেকে জ্ঞানধারী ওই ওষুধের দোকানের লোকগুলো। কেন? ধর তোর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ঠিক আছে, দাদা একটা ভালো অ্যান্টিবায়োটিক দাও তো। অ্যান্টিবায়োটিকটা তো 5 দিন নেওয়ার কথা, 10 দিন নেওয়ার কথা, ও কেটে 2 দিন দিয়ে দিল, 2 দিন খেয়ে নিন, তুই দেখলে সুস্থ হয়ে গেলি। এগুলো হচ্ছে কারণ রেজিস্ট্যান্স হওয়ার। বোঝাতে পারলাম? আমরা পড়বো, আমরা যখন অ্যামক্সিসিলিন নিয়ে পড়বো, আমরা পড়বো যে অ্যামক্সিসিলিন কেন আগে ভালো কাজ করতো, কেন সেটা পরে রেজিস্ট্যান্ট হয়ে গেল। এই রেজিস্ট্যান্সের হাত থেকে বাঁচার জন্য অ্যামক্সিসিলিনের সঙ্গে কি অ্যাড করা হলো? ক্ল্যাভোলিনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভোলিনেট। আমরা পড়বো। পড়িয়েছিস নাকি দিব্যেন্দু? পড়াশনি? আজকে করে দেবো, ব্রেকের পরে করাবো, নাহলে ওদের মাথার উপরে চাপ হয়ে যাবে। ঠিক আছে? কি বল, কিছু বলবি নাকি আজকে করবি না? এত চাপ হয়ে যাবে। আচ্ছা, বোঝাতে পারছি কি আমি? আচ্ছা, তার মানে ওষুধটা একসময় ভালো কাজ করতো, কিন্তু ওষুধটার ভুল ব্যবহারের কারণে আজকে কি হয়েছে? ওষুধটা কাজ করছে না। যে ব্যাকটেরিয়াগুলোকে আগেও মারতে পারতো, এখন ব্যাকটেরিয়াগুলো উল্টে সেই ওষুধটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে ওষুধটার কাজ করবে না।
বোঝাতে পারছি? তাহলে এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। কিন্তু টলারেন্স মানে কি? ধর আমি আজকে অ্যাংজাইটি কমানোর কোনো একটা ওষুধ রাত্রিবেলা খাই, ঠিক আছে? ধর অ্যালপ্রাজোলাম অ্যাংজিওলাইটিক 0.25 মিলিগ্রাম খাই, খেয়েই যাচ্ছি কাজ হচ্ছে একটা সময় দেখলাম সেটা আর কাজ করছে না, তখন আমাকে 0.5 মিলিগ্রাম খেতে হবে। তার মানে কি ওষুধটা টলারেন্স হয়ে গেল, আমার শরীর ওটাকে টলারেট করে নিতে পারছে, আর 0.25 মিলিগ্রামে কাজ করছে না, আমাকে কত নিতে হচ্ছে? 0.5 মিলিগ্রাম। সেটাও কন্টিনিউ করার পরে দেখছি একটা সময় গিয়ে সেটাও আর কাজ করছে না, তখন আমাকে আরো ডোজটাকে ডবল করে দিতে হচ্ছে। বোঝাতে পারছি? এটাকে বলে টলারেন্স। তাহলে রেজিস্ট্যান্স আর টলারেন্সের পার্থক্য আমি বুঝলাম। রেজিস্ট্যান্স মানে অ্যান্টিবায়োটিকটা কাজ করতো, এখন আর কাজ করছে না, সে রেজিস্ট করে যাচ্ছে, ব্যাকটেরিয়া তাকে রেজিস্ট করে দিচ্ছে, সেই অ্যান্টিবায়োটিকটাকে নষ্ট করে দিচ্ছে। আগে অ্যান্টিবায়োটিক কাজ করতে, এখন অ্যান্টিবায়োটিক কাজ করতে পারছে না। দিস ইজ রেজিস্ট্যান্স। টলারেন্স মানে ওষুধটা একসময় আমার শরীরে যে ডোজে কাজ করতো, এখন আমাকে তার ডোজ বাড়াতে হচ্ছে সেই একই কাজ পাওয়ার জন্য, কারণ এটা টলারেন্স হয়ে গেছে। বোঝাতে পারলাম? তাহলে এই অবধি আমাদের কারোর কাছে কোনো কনফিউশন? ক্লিয়ার? আই ওয়ান্ট রেসপন্স ফ্রম ইচ ওয়ান অফ ইউ। আমি কি বোঝাতে পারলাম না? ঠিক আছে, তাহলে ব্রেকের পরে আমরা কোনো একটা ওষুধের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে পড়বো। এখানে শেষ করি। হাউ ডু লাইক দ্য সেশন? বোঝা গেছে? এবার আমরা কোনো একটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে পড়বো, এটা বুঝলাম। আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যামক্সিসিলিন। চলো, অ্যামক্সিসিলিন, এই যে আমরা একটু আগে আলোচনা করেছি যে রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। অ্যামক্সিসিলিন এক সময় ছিল খুব ভালো ওষুধ, দিলেই কাজ হতো, এখন কিন্তু সেভাবে কাজ হয় না। কেন? রেজিস্ট্যান্ট হয়ে গেছে। কেন রেজিস্ট্যান্ট হয়েছে, আর সেই রেজিস্ট্যান্স থেকে মুক্তি পাওয়ার উপায় কি, তার জন্য আমরা কেন ক্লাভোলিনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্লাভোলিনেট জাবল কেন অ্যাড করেছি আমরা একটু আলোচনা করবো। একটু আগে আমরা কি শিখলাম? ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলা হয়? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার সেল ওয়ালটা কি হয়? অনেক ঠিক হয়। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা কি হয়? ঠিক হয়। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমি এখানে একটা ব্যাকটেরিয়াম আঁকলাম, একটা হলো ব্যাকটেরিয়াম, একের অধিক হলে ব্যাকটেরিয়াম। তাহলে আমি একটা ব্যাকটেরিয়াম আঁকলাম, এখানে আমি আরেকটা ব্যাকটেরিয়াম আঁকলাম, ঠিক আছে? এবার এই যে ব্যাকটেরিয়াল সেল, এর সেল ওয়ালটাকে আমি মোটা করে আঁকলাম, আর এই যে ব্যাকটেরিয়াল সেল, এর সেল ওয়ালটাকে আমি থিন করে আঁকলাম। এবার তোরা বল কোনটা গ্রাম পজিটিভ, কোনটা গ্রাম নেগেটিভ? কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াম, কোনটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াম? এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াম। কেন? এর সেল ওয়ালটা থিন। আর এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াম। কেন? কারণ এর সেল ওয়ালটা থিন। এই অবধি পরিষ্কার? আচ্ছা, এবার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলতে আমরা কি বুঝি? যেটার কভারেজ পুরোটার উপরে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সবকিছুর উপরে খুব ভালোভাবে কভার করবে, সেটাকে আমরা কি বলবো? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। কিন্তু যদি দেখা যায় কোনো অ্যান্টিবায়োটিকের কভারেজ শুধুমাত্র গ্রাম পজিটিভের উপর, তাহলে সেটাকে আমরা কি বলবো? ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। বোঝাতে পারলাম? তাহলে কোনো অ্যান্টিবায়োটিকের কভারেজ মেইনলি হচ্ছে গ্রাম নেগেটিভের উপরে, গ্রাম পজিটিভের সেরকম কভারেজ নেই, তাহলে সেটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। বোঝাতে পারছি? আর যদি কভারেজ গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ পুরোটার উপরে হয়, সেটাকে আমরা কি বলবো? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? এবার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াই বলি বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াই বলি, অ্যামক্সিসিলিন দুটোর উপরেই কাজ করে। তাহলে অ্যামক্সিসিলিনকে আমরা কি ধরনের অ্যান্টিবায়োটিক বলবো? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। বোঝাতে পারলাম? কারণ ওর কভারেজটা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটো ব্যাকটেরিয়ার উপরেই রয়েছে। এবার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াই হোক বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াই হোক, তার তো সেল ওয়াল রয়েছে। এবার সেল ওয়ালগুলো কি দিয়ে তৈরি হয়? কয়েকটা জিনিসের লেয়ার দিয়ে তৈরি হয়। এই কয়েকটা জিনিস কি? কয়েকটা জিনিসকে বলা হয় পেপটিডোগ্লাইকান। এরকম পেপটিডোগ্লাইকান বলে কিছু জিনিস এরকম লেয়ার আফটার লেয়ার সাজানো থাকে। আমি লিখে দিচ্ছি, এটাকে কি বলা হয়? পেপটিডোগ্লাইকান বা পেপটাইডোগ্লাইকানও বলতে পারিস। পেপটিডোগ্লাইকান বা পেপটাইডোগ্লাইকান, এগুলো কেমন করে সাজানো থাকে? লেয়ার্স আফটার লেয়ার। তাহলে গ্রাম নেগেটিভের ক্ষেত্রেও তাই থাকবে, তাই তো? এবার আমাকে একটা জিনিস বল, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি পেপটাইডোগ্লাইকানের লেয়ার বেশি থাকবে নাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকানের লেয়ার বেশি থাকবে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকানের লেয়ার বেশি থাকবে। কেন? কারণ এর সেল ওয়ালটা বেশি থাকবে। দেখ, সহজ জিনিস, পাঁচিল বানাতে কি লাগে? ইট লাগে। ইটকে লেয়ার আফটার লেয়ার সাজিয়ে পাঁচিল বানানো হয়। এবার একটা 3 ইঞ্চির পাঁচিল আর একটা 20 ইঞ্চির পাঁচিল, কার মধ্যে ইটের লেয়ার বেশি থাকবে?
20 ইঞ্চির পাশে। তা এটার ক্ষেত্রে তাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মানে কি সেল ওয়ালটার বেশি মোটা, তাহলে এর পেপটাইডোগ্লাইকানের লেয়ারের সংখ্যা বেশি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল থিন, তাই পেপটাইডোগ্লাইকানের লেয়ারের সংখ্যা কম। কিন্তু পেপটাইডোগ্লাইকান কিন্তু থাকবে, সেল ওয়াল বানাতে গেলে পেপটাইডোগ্লাইকান থাকবে, বুঝতে পারলাম? এবার শুধু পেপটাইডোগ্লাইকান থাকলে হবে না, এই পেপটাইডোগ্লাইকানগুলোকে স্টেবল রাখার জন্য এদের মাঝখানে আমরা কি দেখব, ক্রস লিঙ্কিং আছে। কি রয়েছে? ক্রস লিঙ্কিং। দেখো বোঝাতে পারছি? বোঝাতে পারছি মানে এটা যদি একটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার, এটা যদি একটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার, এটা যদি একটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার, এটা যদি একটা পেপটাইডোগ্লাইকানের লেয়ার হয়, এগুলোর মাঝখানে ক্রস লিঙ্কিং করলে কি হবে? স্ট্রাকচারটা সলিড হবে, বোঝাতে পারলাম? আর যদি ক্রস লিঙ্কিং গুলো না থাকে তাহলে কি হবে? আলাদা হয়ে যাবে, স্ট্রাকচারটা সলিড থাকবে না, বোঝাতে পারছি? এবার এই যে ক্রস লিঙ্কিং গুলো, এই ক্রস লিঙ্কিং গুলো করায় কি? ব্যাকটেরিয়া নিজে এক ধরনের জিনিস তৈরি করে যেটাকে বলা হয় এই ব্যাটার মধ্যে কালি নেই, যেটাকে বলা হয় পিবিপি। পিবিপিটা কি? পিবিপি হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। লিখে দিই, পিবিপির পুরো কথা হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন কি করে? এই ক্রস লিঙ্কিং গুলো করাতে সাহায্য করে, বোঝাতে পারলাম? ও নিজে কিন্তু ক্রস লিঙ্কিং করছে না, পেনিসিলিন বাইন্ডিং নিজেকে কিন্তু ক্রস লিঙ্কিং করছে না, এই ক্রস লিঙ্কিং গুলো করাতে সাহায্য করে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এবার যদি এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনকে কাজ না করতে দেওয়া হয় তাহলে কি হবে? এই ক্রস লিঙ্কিং গুলো হবে না। পেপটাইডোগ্লাইকানের মধ্যে ক্রস লিঙ্কিং গুলো হবে ব্যাকটেরিয়াল সেল ওয়ালে? হবে না। তাহলে কি হবে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হবে না, আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি না হলে কি হবে? ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, বোঝাতে পারলাম? তাহলে মোটামুটি ব্যাকটেরিয়ার একটা কনসেপ্ট আমরা বুঝলাম। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স কি? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা মোটা হয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা পাতলা হয়। মাইক্রোবায়োলজিতে আরো ডিটেইলসে পড়বো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের পরে আরেকটা লেয়ার আমরা পাবো, এখন পড়বো না, পরে পড়বো। আপাতত সেল ওয়ালের উপরে আমি যদি ডিফারেন্সিয়েট করি, দুটোর মধ্যে পার্থক্য কি কে বলবে? বল কেউ একজন। মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা থিক, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা থিন। কিন্তু সেল ওয়াল থিকই হোক বা থিন হোক, সেগুলো কি দিয়ে তৈরি? লেয়ারস অফ পেপটাইডোগ্লাইকান, ঠিক আছে? আর এই পেপটাইডোগ্লাইকান গুলোর মধ্যে ক্রস লিঙ্কিং দরকার, নাহলে এগুলো স্টেবল থাকতে পারবে না। এই ক্রস লিঙ্কিং কে করায়? ব্যাকটেরিয়া নিজে এক ধরনের প্রোটিন বানায়, যেটাকে কি বলে? পিবিপি, অর্থাৎ পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এটা তো গেল ব্যাকটেরিয়ার একটা মোটামুটি আইডিয়া, তাই তো? এবারে অ্যামক্সিসিলিনে আসি। অ্যামক্সিসিলিন হচ্ছে এমন এক ধরনের অ্যান্টিবায়োটিক যেটাকে বলা হয় ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। আমরা আগে আলোচনা করেছি ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক কাকে বলা হয়? যারা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে, মেরে ফেলে। আর ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কাদেরকে বলা হয়? যারা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করে। অ্যামক্সিসিলিন কি করে? ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে। তাই অ্যামক্সিসিলিন কি ধরনের অ্যান্টিবায়োটিক? ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। সাইডাল কথা মানে মেরে ফেলা, তাই তো? এবার কিভাবে মারছে? অ্যামক্সিসিলিন হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তাহলে আমাকে জানতে হবে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কাকে বলে। আমি এটা বুঝবো? এটা বোঝা গেছে কি? যদি কারোর কোনো কনফিউশন থাকে বল। এখানে কোনো কনফিউশন নেই, চল। অ্যামক্সিসিলিন, অ্যামক্সিসিলিন হচ্ছে বিটা অ্যামক্সিসিলিন হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, অ্যামক্সিসিলিন হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এবার বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক জিনিসটা কি? দেখ, অ্যান্টিবায়োটিক এর একটা কেমিক্যাল স্ট্রাকচার রয়েছে। যে অ্যান্টিবায়োটিকের কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং থাকে সেই অ্যান্টিবায়োটিককেই বলা হয় বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। শুধুমাত্র যে অ্যামক্সিসিলিন একমাত্র বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক তা কিন্তু না। আমরা যদি সেফালোস্পোরিন ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্স দেখি, তার মধ্যে যে অ্যান্টিবায়োটিকগুলো পড়ে তাদের মধ্যেও বিটা ল্যাকটাম রিং রয়েছে, তাই তারাও হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তার মানে যে অ্যান্টিবায়োটিকের কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে কি থাকবে? বিটা ল্যাকটাম রিং থাকবে, এটা বিটা ল্যাকটাম রিং। সেই সকল অ্যান্টিবায়োটিককে আমরা কি বলবো? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, বোঝাতে পারলাম? তাহলে আমি যদি তাকে ঘুরিয়ে প্রশ্ন করি, অ্যামক্সিসিলিনকে কেন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়? বল। অ্যামক্সিসিলিনের কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং রয়েছে, তাই অ্যামক্সিসিলিন হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, বোঝাতে পারলাম?
আমি যদি তোকে বলি সেফিক্সিমকে কেন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয় বল। সেফিক্সিমের কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং রয়েছে, তাই হচ্ছে সেফিক্সিম বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। বোঝাতে পারলাম? আমি যদি বলি সেফাড্রক্সিল, সেফাড্রক্সিলকে কেন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয় বল। সেফাড্রক্সিলের কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং রয়েছে, তাই সেফাড্রক্সিল হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তার মানে যে অ্যান্টিবায়োটিকের কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং থাকবে সেই অ্যান্টিবায়োটিককে আমরা কি বলবো? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা অ্যাজিথ্রোমাইসিনকে কেন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলি না? আমি ঘুরিয়ে প্রশ্ন করলাম। মানে কেমিক্যাল ওর অ্যাজিথ্রোমাইসিনের কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে কোনো বিটা ল্যাকটাম রিং নেই, সেই জন্য অ্যাজিথ্রোমাইসিনকে আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলবো না। পরে আমরা যখন অ্যাজিথ্রোমাইসিন নিয়ে পড়বো আমরা দেখবো যখন অন্য কোনো রিং আছে কিন্তু বিটা ল্যাকটাম রিং নেই, ঠিক আছে, ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন রিং, এখন ছেড়ে দে, ওটা অ্যাজিথ্রোমাইসিনের মধ্যে রয়েছে, এখন ছেড়ে দে, কিন্তু বিটা ল্যাকটাম রিং নেই অ্যাজিথ্রোমাইসিনের মধ্যে, সেই জন্য আমরা অ্যাজিথ্রোমাইসিনকে বিটা ল্যাকটাম রিং বলবো না। আমি ফ্লোরোকুইনোলন্স ক্লাস অফ অ্যান্টিবায়োটিক যেগুলো রয়েছে, ওফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, এগুলোকে কেন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলবো না? ওদের কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং নেই। বোঝাতে পারলাম? তাহলে এতক্ষণের আলোচনাকে আমি যদি ছোট করে তোকে একটা প্রশ্ন করি যে অ্যামক্সিসিলিনকে কেন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয় বল বল। ভেরি গুড, তাহলে মুখস্থ করার কিছু নেই। অ্যামক্সিসিলিনের কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে বিটা ল্যাকটাম রিং আছে, ঠিক আছে, মানে ওর একটা মলিকিউলার স্ট্রাকচার হয়তো তার মধ্যে বিটা ল্যাকটাম রিংটা রয়েছে, সেই জন্য অ্যামক্সিসিলিন হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। এবার যত বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক রয়েছে তার যে লড়াই করার ক্ষমতা ব্যাকটেরিয়ার সাথে সেটা কার মধ্যে রয়েছে? এই বিটা ল্যাকটাম রিং এর মধ্যে রয়েছে। বোঝাতে পারলাম? আজকে যদি অ্যামক্সিসিলিন বা যে কোনো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাকটাম রিংটাকে নষ্ট করে দেওয়া হয় তাহলে সে লড়তে পারবে? পারবে না, ঠিক আছে। এবার এই বিটা ল্যাকটাম রিং লড়ে কিভাবে? আমার শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, সেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হোক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হোক প্রবেশ করেছে, তার জন্য আমার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, ঠিক আছে, আমি অ্যামক্সিসিলিন নিলাম। অ্যামক্সিসিলিন কি করবে? তার বিটা ল্যাকটাম রিংটাকে দিয়ে ব্যাকটেরিয়া যে পিপিপি তৈরি করছিল, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন তৈরি করছিল, ও তার সঙ্গে নিজেকে আটকে ফেলবে। বোঝাতে পারলাম? আমার শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, এবার ব্যাকটেরিয়া কি তৈরি করে? পিপিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। কেন তৈরি করে? পেপটাইডোগ্লাইকান লেয়ারগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং বানানোর জন্য। ও নিজে কিন্তু গিয়ে বানায় না, ও বানাতে সাহায্য করে। মানে এই পিপিপি কে তুই রাজমিস্ত্রি চিন্তা কর, ঠিক আছে, ও কি করছে? ওই ইটের লেয়ারগুলোর মধ্যে সিমেন্ট লাগাচ্ছে, ও নিজে গিয়ে ইটগুলোকে ধরছে না কিন্তু। এবার আমি যদি রাজমিস্ত্রিকে কাজ না করতে দিই তাহলে সিমেন্টটা গাঁথবে কে? ইটগুলো গাঁথবে কে? গাঁথবে না, পাঁচিল তৈরি হবে না। তাহলে পিপিপি হচ্ছে রাজমিস্ত্রির মতো। তাহলে আমি যদি পিপিপি কে কাজ না করতে দিই তাহলে পেপটাইডোগ্লাইকানের সেল ওয়াল কি গাঁথা হবে? গাঁথা হবে না। অ্যামক্সিসিলিন আমি যখন দিলাম, অ্যামক্সিসিলিন কি করবে? অ্যামক্সিসিলিন তার বিটা ল্যাকটাম রিংটাকে নিয়ে এই ব্যাকটেরিয়ার পিপিপির সঙ্গে আটকে দেবে। তাহলে পিপিপির যে দায়িত্বটা ছিল কাজ করার, সেটা পিপিপি করতে পারবে? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ওই পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং করতে পারবে? পারবে না। তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হবে না। ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি না হলে ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটবে। বোঝাতে পারলাম না পারলাম না? কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার? আচ্ছা, এবার জিনিসটাকে একটু সহজ করা যাবে। আমি কয়েকটা প্রশ্ন করি, উত্তরগুলো দিলে জিনিসটা সহজ হয়ে যাবে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যাই বলি, তাদের সেল ওয়াল থাকে কি থাকে না? থাকে। পার্থক্য কি? একটার ওটার না, স্পেসিফিক বল। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা পাতলা। কিন্তু সেল ওয়াল মোটাই হোক বা পাতলাই হোক, সেটা কি দিয়ে তৈরি হবে? পেপটাইডোগ্লাইকানের লেয়ার দিয়ে, ঠিক আছে। আর এই পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং দরকার কি দরকার নেই? দরকার আছে। যদি ক্রস লিঙ্কিং তৈরি না হতো তাহলে কি হতো? তাহলে কি হতো? পেপটাইডোগ্লাইকানের এই সেল ওয়ালটা তৈরি হতো না। সেল ওয়াল তৈরি না হলে এই ব্যাকটেরিয়াটা কি সুরক্ষিত থাকতে পারতো? ব্যাকটেরিয়াগুলো থাকতে পারতো না, মরে যেত। তাহলে ক্রস লিঙ্কিং গুলো দরকার। এই ক্রস লিঙ্কিং গুলো করা থেকে সাহায্য করে ভেরি গুড পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এটা ব্যাকটেরিয়ার নিজস্ব প্রোটিন। কেন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বলছে? কারণ পেনিসিলিন টাইপের অ্যান্টিবায়োটিকের সঙ্গে নিজেকে বাইন্ড করতে পারে, তাই। বোঝাতে পারলাম? কিন্তু প্রোটিনগুলো তৈরি করছে কিন্তু ব্যাকটেরিয়াগুলো নিজে, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। বোঝাতে পারলাম? এবার শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, তার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে মানুষটার,
সে অ্যান্টিবায়োটিক নিল, কি নিল? অ্যামক্সিসিলিন নিল। অ্যামক্সিসিলিনের ওই মলিকিউলার স্ট্রাকচার মধ্যে, কেমিক্যাল স্ট্রাকচার মধ্যে কি রয়েছে যেটা তার অস্ত্র? বিটা ল্যাকটাম রিং। এবার শরীরের মধ্যে যাওয়ার পরে ওই বিটা ল্যাকটাম রিং, অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিং কাকে আটকে ফেলবে নিজের সঙ্গে? ব্যাকটেরিয়ার পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনকে। এবার ব্যাকটেরিয়ার পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন যখন বিটা ল্যাকটাম রিং এর সঙ্গে আটকে গেল, তখন কি আর এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ওই পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং বানাতে পারবে? পারবে না। আর যদি পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং তৈরি না হয়, তাহলে কি ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হলো ঠিকঠাক? হলো না। আর ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি না হলে কি হবে? ব্যাকটেরিয়াগুলো ডাইরেক্টলি মরে যাবে। বোঝাতে পারলাম কি পারলাম? এটা হচ্ছে অ্যামক্সিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন। ক্লিয়ার? এবার সমস্যাটা অন্য জায়গায় দেখা দিল। অ্যামক্সিসিলিন সাব থেরাপিউটিক ডোজে ব্যবহার হতে লাগলো। যতদিন দেওয়ার কথা ততদিন ওষুধের দোকানের লোক তো বড় ডাক্তার, ডাক্তারও ততদিন দেয় না। এটাই হয় না বাস্তব? দুদিন খাবেন, কেটে দিয়ে দিল। আরে দুদিন তো অ্যান্টিবায়োটিকের কোর্স না। আরো অনেক কারণ আছে, যে কারণগুলোর জন্য কি হলো? অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে গেল। ব্যাকটেরিয়া এবার অ্যান্টিবায়োটিকটাকে শেষ করতে শিখে গেল। কি করে শেষ করতে শিখে গেল? এই যখন আগে ছিল ব্যাকটেরিয়া, যখন ব্যাকটেরিয়াকে পুরো মারতে পারছিল, তখন অ্যামক্সিসিলিনের প্রচুর ক্ষমতা ছিল। কিন্তু এই মরতে আধমরা করে রাখতে এই ওষুধের দোকানের লোক পুরো কোর্স কমপ্লিট করছে না, তাহলে শত্রুকে সে পুরোটা মারছে না। এবারে কি হচ্ছে? শত্রুগুলো বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। ধর তুই, আমি অ্যান্টিবায়োটিক, তোরা ব্যাকটেরিয়া, আমি আসলাম তোদেরকে মেরে দিয়ে পুরো মেরে দিয়ে চলে গেলাম। আমার কোনো টেনশন নেই, আমি আবার আসবো, পরের বার যারা আসবে মেরে দিয়ে চলে যাবো। বলিস না হচ্ছে স্যারের আমাদেরকে মেরে দিতেই আছে। যাই হোক, উদাহরণ দিচ্ছি। কিন্তু ধর আমি তোদেরকে আধমরা করে ছেড়ে দিলাম, পুরো মারলাম না, কারুক্ষে মারলাম না, ঠিক আছে? এবার পরের বার আমি যখন আবার এখানে এসে ঢুকবো, তোর আমি ছেড়ে দিবি? ছেড়ে দিবি? টার্গেট রাখবি, ওই সালাটা এসছে দাঁড়া, তাই তো? মানে তোদের আধমরা করলে তুই আমাকে ফুল মরা করে ছেড়ে দিবি, এটাই হবে না? তাই তো? তাহলে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে প্রযোজ্য। সাব থেরাপিউটিক ডোজ দিয়েছে ওষুধের দোকান, দিতে কি হলো? ব্যাকটেরিয়াগুলো সব একসাথে শেষ হলো না। এবার ওই ব্যাকটেরিয়ার মধ্যে থেকে কিছু ব্যাকটেরিয়া আন্দোলন করা শুরু করলো, মানছি না, মানবো না, মৈনাক করা আসলে এখানে টিকতে দেবো না, ঠিক আছে? তোদের মধ্যে থেকে আন্দোলন করা শুরু করলি। এবার আমি কি করেছি? আমি হাতে ছুরি নিয়ে তোদের মারতে আসছি। তোদের মধ্যে সবাই না, কিন্তু সবাই অত সাহসী হবে না, কেউ তো সাহসী হবে, তারা আন্দোলন করছে। এবার আমি যখন মারতে যাচ্ছি, তোরা কি করলি? তোরা কাছে এসে আমায় মারতে পারবি না, অত ক্ষমতা তোদের নেই। তোরা দূর থেকে গুলতি নিয়ে আমার হাতে অস্ত্রটার মধ্যে মারলি, আমার হাতে লাগলো, হাতটা জখম হলো, অস্ত্রটা পড়ে গেল। এবার আমি তোদের মারতে পারবো? পারবো না। তাহলে কি হয়ে গেল? ব্যাপারটা রেজিস্ট্যান্ট হয়ে গেল। আগে আমি যে ক্ষমতা নিয়ে তোদেরকে মারতে পারছিলাম, এখন আর মারতে পারছি না। কেন? কারণ তোদের মধ্যে থেকে কয়েকজন আন্দোলন করা শুরু করে দিল। বোঝাতে পারলাম? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সব ব্যাকটেরিয়া না, তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া এক ধরনের এনজাইম তৈরি করা শুরু করে দিল, যে এনজাইমটাকে বলা হয় বিটা ল্যাকটামেজ। কি বলা হয়? বিটা ল্যাকটামেজ। দেখ নামগুলো কনফিউজিং, একবার বিটা ল্যাকটাম পড়ছি, রিং পড়ছি, একবার বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, একবার বিটা ল্যাকটামেজ। জেনে রেখে দে, যে শব্দের পেছনে এএসই কথাটা থাকবে, এজ, বুঝবি সেটা এনজাইম। তাহলে এই বিটা ল্যাকটামেজ এনজাইম কে তৈরি করতে লাগলো? কিছু ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়া না। যারা বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করছে তাদেরকে বলে বিটা ল্যাকটামেজ প্রোডিউসার্স। বুঝাতে পারলাম? এই বিটা ল্যাকটামেজ এনজাইমটা কি করবে? যখন অ্যামক্সিসিলিন ঢুকছে বা যে কোনো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক ঢুকছে, এই বিটা ল্যাকটামেজ এনজাইম তার বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দেবে। লাইসিস মানে ভেঙে দেওয়া, তার বিটা ল্যাকটাম রিংটাকে ভেঙে দেবে। এবার অ্যামক্সিসিলিন বল বা যে কোনো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বল, তার লড়ার ক্ষমতা কোথায় ছিল? তার অস্ত্র কোনটার মধ্যে ছিল? বিটা ল্যাকটাম রিংটার মধ্যে ছিল। কিন্তু কিছু ব্যাকটেরিয়া কি ছাড়লো? বিটা ল্যাকটামেজ এনজাইম ছাড়লো। এই এনজাইমটা কি করবে? ওই অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দিল। তাহলে অ্যামক্সিসিলিন তার কার্যক্ষমতা হারিয়ে ফেললো। বোঝাতে পারলাম কি পারলাম না? সবার কাছে ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে। হয়েছে। এবার তাহলে তো মহা মুশকিল, তাহলে কি অ্যামক্সিসিলিন কাজ করতে পারবে না? এবার ব্যাকটেরিয়ার তো বুদ্ধি আছে বুঝলাম, তার থেকে বেশি বুদ্ধি মানুষের। মানুষ তখন কি বার করলো? ক্ল্যাভোলিনিক অ্যাসিড বা পটাশিয়াম ক্ল্যাভোলিনেট। এই পটাশিয়াম ক্ল্যাভোলিনেটের কিন্তু ব্যাকটেরিয়াকে মারার ক্ষমতা নেই। কিন্তু কেন অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্ল্যাভোলিনেটকে জুড়ে দেওয়া হলো?
পটাশিয়াম ক্লাভুলিনেট বা ক্লাভুলিনিক অ্যাসিড যাই বল, এরা কি করে, এরা এই বিটা ল্যাকটামেজ এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। ব্যাকটেরিয়া যে বিটা ল্যাকটামেজ এনজাইম ছাড়ছে, কিছু কিছু ব্যাকটেরিয়া যে বিটা ল্যাকটামেজ এনজাইম ছাড়ছে, ওই বিটা ল্যাকটামেজ এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। তাই ক্লাভুলিনিক অ্যাসিডকে কি বলা হয়? বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। ইনহিবিটর। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তাহলে বিটা ল্যাকটামেজ এনজাইম যদি ইনহিবিটেড হয়ে যায়, তাহলে কি আর এই বিটা ল্যাকটামেজ এনজাইম অ্যামক্সিসিলিন বিটা ল্যাকটামেজকে নষ্ট করতে পারবে? পারবে না। তাহলে কি হবে? তাহলে অ্যামক্সিসিলিনটা পূর্ণ ক্ষমতা দিয়ে লড়তে পারবে ব্যাকটেরিয়াগুলোর সাথে। বোঝাতে পারলাম? তাহলে যে জিনিসটা অ্যামক্সিসিলিন নিজে রেজিস্ট্যান্ট হয়ে গেছিল, সেটা আর থাকলো না ক্লাভুলিনিক অ্যাসিড যোগ করার ফলে বা পটাশিয়াম ক্লাভুলিনেট যোগ করার ফলে। বোঝাতে পারলাম? ধর আমি অ্যামক্সিসিলিন, ঠিক আছে, প্রচন্ড ক্ষমতা আমার, হাতে ছড়িয়ে এনে তোদেরকে মেরে দিচ্ছি, তোরা মরে যাচ্ছিস, কিন্তু যতটা তোদেরকে মারা উচিত ততটা আমি তোদেরকে মারলাম না, সাব থেরাপিউটিক ভাবে আমাকে ইউজ করা হলো। তাহলে কি হয়ে গেল? তোদের মধ্যে থেকে কয়েকজন আন্দোলন করা শুরু করলো, মানছি না, মানবো না, মৈনাক স্যারকে এখানে টিকতে দেবো না। এবার পরের বার যখন মৈনাক স্যার আসবে, তোরা কি করছিস? গুলতি নিয়ে বসে রয়েছিস, গুলতি দিয়ে আমার হাতে মারছিস, আমার হাতে যে অস্ত্রটা সেটা পড়ে যাচ্ছে, হাত অকেজ হয়ে যাচ্ছে, আমি আপনাদের মারতে পারছি না, আমি সেই ক্ষমতা হারিয়ে ফেলেছি। মহা মুশকিল। মণিশঙ্কর স্যার দেখলে তো হতে পারা যায় না, দিব্যেন্দুকে পাঠালো। দিব্যেন্দুকে মণিশঙ্কর জিজ্ঞেস করলো যে দিব্যেন্দু তুই কি মারামারি করতে পারবি ওদের সাথে? দিব্যেন্দু ওরে বাবা স্যার আমি পারবো না, আমারও তো ক্ষমতা নেই। মণিশঙ্কর বলল তোকে মারতে হবে না ওদেরকে, তুই একটা কাজ করতে পারবি, যারা গুলতি নিয়ে মারছে তাদের হাতে গুলতিটা নিয়ে পালাতে পারবি? দিব্যেন্দু বলে হ্যাঁ পারবো। পাঠিয়ে দিল মৈনাকরের সাথে যুদ্ধের মাঠে দিব্যেন্দুকে। ঠিক আছে, দিব্যেন্দু চলে আয়, ওঠ, বসে থাকবি না। এবার মৈনাকর ছড়ি নিয়ে যাচ্ছে, পাশে দিব্যেন্দু, কিচ্ছু নেই, তাছাড়া ক্ষমতা নেই, অত সাহস নেই, ও তোদের মারতে পারবে না, ও খালি তোদের হাত থেকে গুলতিটাকে নিয়ে ছুটে পালাবে। তাহলে আমি যদি অ্যামক্সিসিলিনের দিব্যেন্দু কি পটাশিয়াম ক্লাভুলিনেট বা ক্লাভুলিনিক অ্যাসিড, আমরা দুজনে হাত ধরাধরি করে যুদ্ধের মাঠে চলে গেলাম। বোঝাতে পারলাম? এবার আমি ছুরি নিয়ে এগোচ্ছি, আর দিব্যেন্দু টার্গেট করে গেছে, খুঁজছে কার হাতে গুলতি আছে, ও গুলতি নিয়ে ছুড়ে পালালো। এবার তোদের হাতের থেকে যখন গুলতিটা চলে গেল, তোদের আর ক্ষমতা নেই, আমি ছুরি দিয়ে মেরে দিলাম। বোঝাতে পারলাম? তাহলে আমি অ্যামক্সিসিলিন, দিব্যেন্দু কি পটাশিয়াম ক্লাভুলিনেট, তোরা কি ব্যাকটেরিয়া। তাদের মধ্যে যাদের হাতে গুলতি ছিল তারা কি বিটা ল্যাকটামেজ প্রোডিউসার, আর ওই গুলতির পাথরগুলো কি বিটা ল্যাকটামেজ এনজাইম। তাহলে দিব্যেন্দু কি করছে? বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। ওই যে এনজাইম যেটা তোদের গুলতি, ওটাকে ইনহিবিট করে দিচ্ছে। তাহলে আমি গিয়ে পুরো ক্ষমতা নিয়ে তাদেরকে মেরে দিচ্ছি। বোঝাতে পারলাম? কারোর যদি বুঝতে অসুবিধা, যাক বস, কারোর যদি বুঝতে অসুবিধা থাকে বলা হবে। তাহলে অ্যামক্সিসিলিন কি? অ্যামক্সিসিলিন হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। মানে বলো আমাকে, ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে। এবার প্রশ্ন হচ্ছে কি করে কিল করে? ধাপে ধাপে পেছন দিকে গো। কি করে কিল করে? ব্যাকটেরিয়া সেল ওয়াল তৈরি হতে দেয় না, সেটা গ্রাম পজিটিভই হোক বা গ্রাম নেগেটিভই হোক, ব্রড স্পেকট্রাম দুটোর উপরই কাজ করে। ও ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হতে দেয় না। কি করে সেল ওয়াল তৈরি হতে দেয় না? কি করে হয় না? তাহলে বুঝতে হবে সেল ওয়ালটা তৈরি হয় কি করে? পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং থাকে, আর এই ক্রস লিঙ্কিংটা তৈরি কে করে? ব্যাকটেরিয়ার নিজস্ব এনজাইম পিডিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, এ পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং করাতে সাহায্য করে, সেটা গ্রাম পজিটিভ হোক বা গ্রাম নেগেটিভ হোক, দুটোর ক্ষেত্রে। এবার অ্যামক্সিসিলিন যখন কেউ নিল, অ্যামক্সিসিলিনের মধ্যে কি থাকে? বিটা ল্যাকটামিন, যেটা তার অস্ত্র। ও কি করছে? ও গিয়ে ব্যাকটেরিয়ার পিপিপি কে নিজের সঙ্গে আটকে ফেলছে। তাহলে পিপিপির যে দায়িত্বটা ছিল ক্রস লিঙ্কিং করানো পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলোর মধ্যে, সেটা করাতে পারছে আর করাতে পারছে না। তাহলে পেপটাইডোগ্লাইকানের লেয়ারগুলোর মধ্যে ক্রস লিঙ্কিং তৈরি হচ্ছে না, ক্রস লিঙ্কিং তৈরি হলে পেপটাইডোগ্লাইকানের ওই সেল ওয়ালটা তৈরি হচ্ছে না ঠিকঠাক, তাহলে কি হবে? ব্যাকটেরিয়াগুলোর মৃত্যু ঘটবে। কিন্তু সমস্যাটা অ্যামক্সিসিলিন যখন একা আসছে, আগে তো অ্যামক্সিসিলিন ভালো কাজ করতো, কিন্তু এখন কিছু কিছু ব্যাকটেরিয়া কি হয়ে গেছে? আন্দোলন করা শুরু করে দিয়েছে। তারা কি তৈরি করা শুরু করেছে? বিটা ল্যাকটামেজ নামক এনজাইম, ইনহিবিটর না, এনজাইমটার নাম বিটা ল্যাকটামেজ, তাই তো? বিটা ল্যাকটামেজ নামক এনজাইম তারা তৈরি করছে। এই বিটা ল্যাকটামেজ এনজাইম কি করবে? ওই অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটাকে হাইড্রোলাইসিস করে দেবে, ভেঙে দেবে। সেটা তো হতে দেওয়া যায় না। তাহলে অ্যামক্সিসিলিনের সঙ্গে যুদ্ধে কাকে পাঠাতে হলো? ক্লাভুলিনিক অ্যাসিডকে বা পটাশিয়াম ক্লাভুলিনেটকে। এবার পটাশিয়াম ক্লাভুলিনেট ব্যাকটেরিয়াকে মারতে পারে? পারে না। ও কি করতে পারে? কিছু কিছু ব্যাকটেরিয়া যারা বিটা ল্যাকটামেজ ছাড়ছিল, যাদেরকে বিটা ল্যাকটামেজ প্রোডিউসার্স বা বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং ব্যাকটেরিয়া বলা হচ্ছে, তাদের এই বিটা ল্যাকটামেজ এনজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে। আর এনজাইমটা যদি ইনহিবিটেড হয়ে যায়, বিটা ল্যাকটামেজ এনজাইমটা যদি ইনহিবিটেড হয়ে যায়, তাহলে বিটা ল্যাকটামেজ এনজাইম আর কোনোভাবে
অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংকে হাইড্রোলাইসিস করতে পারবে না। তাহলে অ্যামক্সিসিলিনের বিটা ল্যাকটাম রিংটা অক্ষুণ্ণ থেকে যাচ্ছে। তাহলে সেই বিটা ল্যাকটাম রিং দিয়ে পূর্ণ ক্ষমতা দিয়ে অ্যামক্সিসিলিন কি করছে, ব্যাকটেরিয়াগুলোকে শেষ করে দিচ্ছে। বোঝাতে পারলাম কি পারলাম না? সবার আওয়াজ পেলাম না? বোঝাতে পেরেছি? তাহলে এখানে শেষ করি। আমরা বোঝাতে পারবো অ্যামক্সিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন? জিজ্ঞেস করলে ভেরি গুড।